আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার চ্যাপ্টারটা। এটা ফার্স্ট হাফ আজকে ডিসকাস করবো ইনশাল্লাহ, আর সেকেন্ড হাফ নেক্সট উইক দিন। ফার্স্ট আমরা যে ইন্ডেক্স দেখি, তাহলে এখানে প্রচুর টপিকস আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, হাইলাইট করা রয়েছে। তাহলে এখানে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইপোনেট্রেমিয়া অ্যান্ড হাইপোক্যালেমিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া। একদম ফার্স্টে আছে আমাদের ইসিস অফ হাইপারক্যালেমিয়া অ্যান্ড হাইপোক্যালেমিয়া। সব ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। তারপর অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ টিউবিউল। এরপরে হচ্ছে আমাদের হাইপোনেট্রিয়া রিলেটেড কজ ইনভেশন ম্যানেজমেন্ট, দেন হচ্ছে সিয়ার, আর লাস্ট হচ্ছে হাইপোক্যালেমিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া কজেস প্রেজেন্টেশন ম্যানেজমেন্ট। তাহলে সবগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে অথবা ইনডিরেক্টলি প্রশ্ন আসতে পারে অন্য চ্যাপ্টার থেকে, বাট এই টপিকসগুলো আমাদের লাগবে। তাহলে হাইপোনেট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হাইপোনেট্রেমিয়া যদিও লেস ইম্পর্টেন্ট, তারপর এটা আমাদের পড়ে রাখা লাগবে। তাহলে একদম আমাদের প্রথমে ডেভিশনে যেটা আছে সেটা হচ্ছে ইসিজি চেঞ্জেস অফ হাইপারক্যালেমিয়া অ্যান্ড হাইপোক্যালেমিয়া। তাহলে এখানে এটা মুখস্থ রাখা লাগবে। হাইপারক্যালেমিয়ার আমাদের আর্লিয়েস্ট চেঞ্জ হচ্ছে টিওএফ চেঞ্জ, টল, টেন্টেড অর পিক টিওএফ বলে এটাকে। আর কি কি চেঞ্জ থাকতে পারে? প্রলং পিআর ইন্টারভাল থাকতে পারে, অ্যাবসেন্ট পিওএফ থাকতে পারে, ভেরি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স থাকতে পারে, আর থাকতে পারে সাইন ওয়েভ প্যাটার্ন। এর মধ্যে সবথেকে খারাপ হচ্ছে সাইন ওয়েভ প্যাটার্ন। এখানে সিকোয়েন্স দেওয়া আছে, এটা আসলে মানে হাইপারক্যালেমিয়ার যত বেশি হবে সেই অনুযায়ী সিকোয়েন্স দেওয়া আছে। তাহলে মাইল্ড হাইপারক্যালেমিয়াতে শুধু টি সেন্স থাকতে পারে, এরপর আস্তে আস্তে পিআর প্রলঙ্গেশন হবে। আর সাইন ওয়েভ মানে হচ্ছে সিভিয়ার হাইপারক্যালেমিয়ার ফিচার। পরীক্ষা প্রশ্ন আসতে পারে দুইভাবে, একটা এমসিকিউ আসতে পারে, হোয়াট আর দ্য ইসি চেঞ্জেস অফ হাইপারক্যালেমিয়া। সিঙ্গেল বেস্ট আসতে পারে, আর্লিয়েস্ট চেঞ্জ ইন হাইপারক্যালেমিয়া, অথবা হচ্ছে যে মোস্ট সিভিয়ার চেঞ্জ। তাহলে আর্লিয়েস্ট চেঞ্জ হচ্ছে টল, টেন্টেড বা পিক টি ওয়েভ, আর সবথেকে খারাপ হচ্ছে সাইন ওয়েভ প্যাটার্ন। হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে ইসিজি প্যাটার্ন সবগুলো ইম্পর্টেন্ট। একদম ফার্স্ট বা মোস্ট কমন চেঞ্জ আছে এখানেও টি ওয়েভ, বাট এখানে টি ওয়েভটা হবে ফ্ল্যাটেন্ড অর ইনভার্টেড টি ওয়েভ, মানে হাইপোক্যালেমিয়ার ঠিক উল্টা। এছাড়া এখানে আমরা ক্যারেক্টারিস্টিক ইউ ওয়েভ পাইতে পারি, যেটা পরীক্ষায় খুব কমনলি আসে, হাইপোক্যালেমিয়াতে কোন ধরনের ওয়েভ পাওয়া যায়। এছাড়া এসটি ডিপ্রেশন অ্যান্ড লং কিউটি ইন্টারভাল পাইতে পারি। এ তো আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজি রিলেটেড ডিসকাশন। তাহলে এখান থেকে আমাদের খুব বেশি ডিটেলস পড়া দরকার না, শর্ট শর্ট যেগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে শুধু সেগুলো পড়বো। তাহলে আমাদের বডিতে নর্মাল পার্সনের টোটাল বডি ওয়েটটা থাকে হচ্ছে বডি ওয়েটের 60%। তার মানে 70 কেজি অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে 42 লিটার বডি ফ্লুইড থাকে। বডি ফ্লুইডটাকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, ইন্টারসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম। আয়রনের মধ্যে আছে ফসফেট অ্যান্ড নেগেটিভলি চার্জ প্রোটিন। এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম, আয়রনের মধ্যে আছে ক্লোরাইড অ্যান্ড বাইকার্বনেট। এগুলো মনে রাখা লাগবে, পরীক্ষার প্রশ্ন আসবে যে কোন ধরনের ফ্লুইডে কোন ইলেকট্রাইটস থাকে। আর এছাড়া আমরা যখন হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া এগুলো পড়বো তখন এগুলো ইনফরমেশনটা আমাদের লাগবে, কোনটা কোথায় থাকে। তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে হচ্ছে সোডিয়াম, ক্লোরাইড অ্যান্ড বাইকার্বনেট। ইন্টারসেলুলার ফ্লুইড থাকে পটাশিয়াম, ফসফেট অ্যান্ড নেগেটিভলি চার্জ প্রোটিন। এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। ইন্ট্রাভাস্কুলার বা প্লাজমা আর ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে প্লাজমার প্রোটিন এটা বেশি থাকে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, প্লাজমাতে। আমাদের যে ইন্টারসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে যে ক্যাটায়নের কনসেন্ট্রেশন এটা মেইনটেইন করে সোডিয়াম পটাশিয়াম পাম্প বা সোডিয়াম পটাশিয়াম এটিপেস। এরপর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, concentration of sodium in extracellular fluid plays a pivotal role in determining plasma osmolality and thereby controlling intracellular volume. তাহলে আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইড আছে আর একটা আছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইডে যে সোডিয়াম কনসেন্ট্রেশন থাকে এটা হচ্ছে আমাদের অসমোলারিটি মেনটেন করে।
আমরা বায়োকেমিস্ট্রিতে এর আগে পড়ছি যে অসমোলারিটি যদি বেশি থাকে তাহলে সেখানে অন্য জায়গাতে ফ্লুইড চলে আসবে, অসমোলারিটি যদি কম হয় তাহলে ফ্লুইডটা এখান থেকে অন্য সেলে চলে যাবে। তার মানে যেদিকে অসমোলারিটি বেশি হবে ফ্লুইড সেই দিকে শিফট হবে। তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটি ডিপেন্ড করে সোডিয়াম কনসেন্ট্রেশনের উপরে। তাহলে সোডিয়াম কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড এগুলো ডিপেন্ড করবে যে কোন দিকে যাবে বা কোন দিকে ফ্লুইডটা বেশি জমা হবে। In contrast, plasma volume is largely controlled by total body sodium, which determines volume change. কারণ আমাদের বডির প্লাজমা ভলিউম এটা ডিপেন্ড করবে টোটাল বডি সডিয়ামের উপরে। আমরা যখন হাইপারনেট্রিক কজ পড়বো ইউ ভলিউমিক, হাইপোভলিউমিক, তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তাহলে ভলিউম ডিপেন্ড করে কার উপরে? সোডিয়ামের উপরে। এই কথাটা মনে রাখা লাগবে, টোটাল বডি সোডিয়ামের উপরে। সোডিয়াম বেশি হওয়া মানে হাইপোভলিউমিক হবে, সোডিয়াম কম হইলে হাইপোভলিউমিক, সোডিয়াম যদি নর্মাল থাকে তাহলে হচ্ছে ইউভলিউমিক। এটা কিন্তু কনসেন্ট্রেশন টোটাল বডি সোডিয়ামের উপরে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সোডিয়াম হোমিওস্ট্যাসিস, এখানে একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, টোটাল বডি সোডিয়াম ইজ দ্য প্রিন্সিপাল ডিটারমিনেন্ট অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, হাইপোনেট্রিয়ামের সময় এটা কিন্তু অবশ্যই লাগবে। তাহলে টোটাল আমাদের বডির ভলিউম এটা ডিপেন্ড করে টোটাল বডি সোডিয়ামের উপরে। টোটাল বডি সোডিয়াম বাড়লে ভলিউম বাড়বে মানে হাইপোভলিউমিয়া হবে। টোটাল বডি সোডিয়াম নর্মাল থাকলে ইউভলিউমিয়া, টোটাল বডি সোডিয়াম কমে গেলে হাইপোভলিউমিয়া। এই তিনটা কথা মনে রাখবেন, হাইপোনেট্রিয়ামের সময় আমাদের এটা লাগবে। এর পাশে আমাদের যে সোডিয়াম ফ্লুইড বা ইলেক্ট্রোলাইটস এগুলো যে হোমিওস্ট্যাসিস এটা মেইনটেইন করে আমাদের কিডনি। আমরা নেফ্রোলজি পড়াশোনা করছিলাম, কিডনির দুইটা পার্ট আছে, এটা রেনাল কর্পাসাস, রেনাল টিউবিউল। এর মধ্যে গ্লোমেরুলাস রিলেটেড ডিসকাশন আমরা নেফ্রোলজিতে করে আসছি। এখানে আমাদের মেইন ডিসকাশন হচ্ছে রেনাল টিউবিউল রিলেটেড। তাহলে কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন, নেফ্রনের একটা পার্ট আছে রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলকে আবার কয়েকটা পার্টে ভাগ করা যায়, প্রক্সিমাল রেনাল টিউবিউল, লুপ অফ হেনলি, আর্লি ডিস্টাল রেনাল টিউবিউল, লেট ডিস্টাল রেনাল টিউবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। এই পার্টগুলোকে ভাগ করা হয়েছে অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশন। প্রক্সিমাল রেনাল টিউবিউলে কি হয়, আমাদের যে গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হয়, এই ফিল্ট্রেশনটা থাকে হচ্ছে প্লাজমার মধ্যে আইসোটনিক। তারপরে ফ্লুইডটা যাচ্ছে প্রক্সিমাল রেনাল টিউবিউলে, এখানে 65% ফিল্টার সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। তাহলে প্রক্সিমাল রেনাল টিউবিউলে একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা। টোটাল ফিল্টারের 65% এখানে রিঅ্যাবজর্পশন হয়। এর সাথে আর কি কি রিঅ্যাবজর্পশন হয়? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফসফেট। তাহলে প্রক্সিমাল রেনাল টিউবিউলে যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে গ্লুকোজ লস হবে, অ্যামাইনো অ্যাসিড লস হবে, ফসফেট লস হবে। এগুলো আমরা পরবর্তীতে আমাদের লাগবে, আমরা যখন দরকার হবে তখন আমরা এগুলো বলবো যে কখন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট লাগবে। Reabsorption of sodium is coupled with to reabsorption of glucose via sodium glucose transporter to protein. তাহলে প্রক্সিমাল রেনাল টিউবিউলে সোডিয়ামের সাথে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হয় বাই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। এই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর ইউজ করে আমরা হচ্ছে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন কমাতে পারি, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমাতে পারি। তাহলে হার্ট ফেলারের ক্ষেত্রে আমাদের বডি ফ্লুইড কমাতে হেল্প করে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। ডায়াবেটিস মেলাইটাসে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন কমানোর মাধ্যমে গ্লুকোজ কমাতে হেল্প করে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর। তাহলে যে একটা কাজ করে কোথায়? প্রক্সিমাল রেনাল টিউবিউলে। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন ড্রাগ কোন সেগমেন্টে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। তাহলে এটা আমরা পাইলাম, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 আমরা হার্ট ফেলার ইউজ করতে পারি, ডায়াবেটিস মেলাইটাস ইউজ করতে পারি। কিভাবে কাজ করতেছে? এই ট্রান্সপোর্টার প্রোটিনকে ইনহিবিট করতেছে, ফলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, গ্লুকোজ রিঅ্যাবজর্পশন হবে না। Then another important point, almost complete reabsorption of bicarbonate in proximal tubule. তাহলে আমাদের বাইকার্বনেটটাও রিঅ্যাবজর্পশন হচ্ছে প্রক্সিমাল টিউবিউলে। প্রক্সিমাল টিউবিউলে যদি কোনো ড্যামেজ হয়, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন না করতে পারে, তাহলে কি হবে? ব্লাডে বাইকার্বনেট কমে যাবে। ব্লাড যদি বাইকার্বনেট কমে যায় তাহলে সেটা কি বলবো আমরা? মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এই চ্যাপ্টারে আমাদের বেশ কয়েকবার এই টার্মগুলো আসবে, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস। আমাদের সহজে মনে রাখতে হবে বাইকার্বনেট হচ্ছে একটা অ্যালকালি, এটা যদি কমে যায় তাহলে অ্যাসিডোসিস হবে, বাড়লে অ্যালকালোসিস হবে। তাহলে রেনাল টিউবুলের কাজ হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করা, এটা যদি করতে না পারে তাহলে ব্লাডে বাইকার্বনেট কমে যাবে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এটাকে বলা হয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস।
প্রক্সিমাল ভেনার টিউবুলের সমস্যার কারণে যদি অ্যাসিডোসিস ডেভেলপ করে, এটা হচ্ছে টাইপ 2 ভেনার টিউবুলার অ্যাসিডোসিস। এরপর দেখেন অ্যাসিটাজোলামাইড অ্যান্ড সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার টু বোথ অ্যাক্ট অন দ্য সেগমেন্ট টু প্রমোট সোডিয়াম এক্সক্রিশন বাই their effect on কার্বনিক অ্যানহাইড্রেজ অ্যান্ড সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 প্রোটিন। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে অ্যাসিটাজোলামাইড এবং সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এটা কিডনির কোন সেগমেন্টে কাজ করে? তাহলে এরা কাজ করে প্রক্সিমাল ভেনার টিউবুলে, এবং এরা কি করে? সোডিয়াম এক্সক্রিশনে হেল্প করে। অ্যাসিটাজোলামাইড কাজ করে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম ইনহিবিটরের মাধ্যমে, আর সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর কাজ করে এই প্রোটিনে ইনহিবিট করার মাধ্যমে। তাহলে প্রক্সিমাল ভেনার টিউবুল থেকে আমাদের ইনফরমেশনগুলো লাগবে। তাহলে এখানে ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট কি কি আছে? একটা আছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এবং অ্যাসিটাজোলামাইড এখানে কাজ করে। তারপর হচ্ছে টাইপ 2 ভেনার টিউবুলার অ্যাসিডোসিস হয় এই প্রক্সিমাল ভেনার টিউবুলের সমস্যার কারণে। আর হচ্ছে প্রক্সিমাল ভেনার টিউবুলের সমস্যা হলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফসফেট এগুলো দিয়ে অবশ্যই হতে পারবে না, ফলে গ্লাইকোসিডিয়া হবে, অ্যামাইনো অ্যাসিড ইউরিয়া এবং ফসফেট ইউরিয়া হবে, মানে এগুলো লস হবে। এরপর আমাদের নেক্সট পার্ট হচ্ছে লুপ অফ হেনলি। এই লুপ অফ হেনলিতে কি হয়? আমাদের সোডিয়ামের 25% এই জায়গাটাতে দিয়ে অবশ্যই হয়। তাহলে আগে হয়েছিল 65%, এখানে হচ্ছে 25%। ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা ইমপারমিয়েবল টু ওয়াটার। তার মানে রেনাল টিউবিউলের মধ্যে যে ফ্লুইড ছিল, যেটা ছিল আইসোটোনিক ফ্লুইড, লুপ অফ হেনলিতে আসার পরে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, বাট কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে না। তাহলে এই টিউবুলের মধ্যে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডের সোডিয়াম কমে গেছে কিন্তু পানি আগের মতোই আছে। তাহলে ফ্লুইডটা কি হবে? হাইপোটোনিক হয়ে যাবে, ডাইলিউটেড ফ্লুইড হবে। এই সিগমেন্টে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, এটা একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে হয়, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার। তাহলে এটা পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট। এই ট্রান্সপোর্টারটার উপরে কাজ করেছে লুপ ডায়োরেটিক্স। তাই লুপ ডায়োরেটিক্স এই ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করে, এই ট্রান্সপোর্টার ইনহিবিট করার মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইনহিবিট করে। আর এই চ্যানেলটা যদি মিউটেশন হয়, তাহলে আমাদের ডেভেলপ করেছে বার্টার সিনড্রোম। তাহলে বার্টার সিনড্রোম আর ফিউরাসেমাইড ডায়োরেটিক্স এই দুইটার বায়োকেমিক্যাল ফাইন্ডিংস বা ক্লিনিক্যাল ফাইন্ডিংস অলমোস্ট সিমিলার থাকে, কারণ দুইটাই সেম চ্যানেলের উপরে সমস্যা হয়। লুপ ডায়োরেটিক্স চ্যানেলটাকে ইনহিবিট করে ট্রান্সপোর্টারটাকে, আর বার্টার সিনড্রোমে এই ট্রান্সপোর্টারে মিউটেশন হয়। তাহলে এটা থাকে কোথায়? লুপ অফ হেনলিতে। এখান থেকে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এটাই, যে ফিউরাসেমাইড কোথায় কাজ করে, আর সেকেন্ড হচ্ছে বার্টার সিনড্রোমের মিউটেশনটা কোথায় হয়। এর পাশে আর্লি ডিস্টার্টিউবল। তাহলে এই অংশটাতে আমাদের সোডিয়াম অ্যাবজর্পশন হয় 7%, আর এখানে অ্যাবজর্পশন হয় সোডিয়াম ক্লোরাইড কোর ট্রান্সপোর্টার। এই সোডিয়াম ক্লোরাইড কোর ট্রান্সপোর্টারটাকে ইনহিবিট করেছে থায়াজাইড ডায়োরেটিক্স। আর এই ট্রান্সপোর্টার যদি মিউটেশন হয়, তাহলে ডেভেলপ করা হচ্ছে জিটেলম্যান সিনড্রোম। তাহলে লুপ অফ হেনলিতে আমাদের কাজ করে হচ্ছে লুপ ডায়োরেটিক্স, এটা কাজ করে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টারের উপরে, আর এখানে মিউটেশন হলে হয় বার্টার সিনড্রোম। আর্লি ডিস্টাল টিউবুলের উপরে কাজ করে হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স, এখানে হচ্ছে ইনহিবিট করে সোডিয়াম ক্লোরাইড কোর ট্রান্সপোর্টারটাকে, আর এই ট্রান্সপোর্টার প্রোটিনের মিউটেশন হলে যে কনজেনিটাল ডিজিজ হয় সেটা বলে জিটেলম্যান সিনড্রোম। তাহলে বার্টার সিনড্রোম হচ্ছে ফিউরাসেমাইড ডায়োরেটিক্সের মতো ইফেক্ট করবে, আর জিটেলম্যান সিনড্রোম আমরা পাবো থায়াজাইড ডায়োরেটিক্সের মতো ফিচার্স। তাহলে এই পয়েন্টগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর পাশে লেট ডিস্টাল টিউবুল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। এই জায়গাতে আমাদের কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে এখানে আমাদের থাকে হচ্ছে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে খেয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। সেকেন্ড হচ্ছে এইখানে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে টিউবুলার সেলে, এই রিঅ্যাবজর্পশনের সময় এটাকে ব্যালেন্স করার জন্য পটাশিয়াম এবং হাইড্রোজেনের সিক্রেশন হয়। তার মানে যত বেশি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে টিউবুলে, তত বেশি পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেশন হবে। আর সোডিয়াম রিঅ্যাবজর্পশনের সময় সাথে রিঅ্যাবজর্পশন হয় ক্লোরাইড আয়ন। তাহলে এখানে কি কি হইতেছে? সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হইতেছে, সোডিয়াম এবং ক্লোরাইড ব্লাডে বাড়বে, পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে, তাহলে ব্লাডে পটাশিয়াম এবং হাইড্রোজেন কমবে। এই প্রসেসটাকে
কন্ট্রোল করা হচ্ছে অ্যালডোস্টেরন নামক একটা হরমোন। তাহলে এই জায়গাটাতে যে ইলেকট্রোলাইটগুলো এক্সচেঞ্জ হচ্ছে এটা কন্ট্রোল করতেছে কে? অ্যালডোস্টেরন। তাহলে অ্যালডোস্টেরন যদি কম বেশি হয় তাহলে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন এগুলো সবগুলো কম বেশি হবে। কি ধরনের চেঞ্জ হতে পারে এটা আমাদের পরে লাগবে। এখানে একটা ইম্পর্টেন্ট হরমোন কাজ করে, সেটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যেটা আমাদের পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে। এবং এই অ্যান্টি ডায়াবেটিক হরমোনের কাজ হচ্ছে কি? ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্ট হ্যাভ ভ্যারিয়েবল পারমিয়াবিলিটি টু ওয়াটার ডিপেন্ডিং অন সার্কুলেটিং লেভেল অফ এডিএস অফ ভ্যাসোপ্রেসিন। তার মানে কালেক্টিং ডাক্ট বা ডিস্টাল টিউবুলে কতটুকু ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে এটা ডিপেন্ড করবে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিনের উপরে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই হরমোনটা কি করে? শুধুমাত্র ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, এর সাথে সোডিয়ামের কোনো সম্পর্ক নাই। তাহলে ফ্রি ওয়াটার রিঅ্যাবজর্পশন। এরপর বাকি কথা আমরা তো বলে ফেলছি, অ্যালডোস্টেরনের কন্ট্রোল হয়। আর এখানে যে ড্রাগগুলো কাজ করে এর মধ্যে আছে অ্যামাইলোরাইড, যেটা ডিরেক্টলি সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করতে পারে। আর আছে স্পাইরোল্যাকটন, যেটা হচ্ছে অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্ট। এতক্ষণ যে কথাগুলো বললাম আমরা সেগুলো ইন শর্ট করে দেওয়া আছে ডেভিডসনের ফিগারটাতে। এটা আমরা একটা বক্স আকারে এখানে এক্সাই করছি। তাহলে প্রক্সিমাল কনভলুয়েট টিউবুল, ascending limb of lobe of Henle, early distal convoluted tubule and late distal tubule. আর একটা হচ্ছে মেডুলারি কালেক্টিং ডাক্ট। তাহলে এখানে কোন জায়গায় কোন ড্রাগ কাজ করে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রক্সিমাল টিউবুলে কাজ করে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর, যার এক্সাম্পল হচ্ছে ড্যাপাগ্লিফোজিন, এম্পাগ্লিফোজিন। আর একটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর বা অ্যাসিটোজেনামাইড। অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি এখানে কাজ করে লুপ ডাইজোটিক্স বাই ইনহিবিটিং সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেল কো ট্রান্সপোর্টার। Early distal convoluted tubular কাজ করে thiazide diuretics by inhibiting sodium chloride co-transporter. Late distal tubular কাজ করে aldosterone antagonist, spironolactone and eplerenone as the epithelial sodium channel blocker, amyloid and trimethylene পাওয়া যায়। তাহলে এই কোন কোন সেগমেন্টে কোন ড্রাগ কাজ করে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আইরবারে কি আছে? ওয়াটার রিঅ্যাবজর্পশন কোথায় কোথায় হয়? তাহলে প্রক্সিমাল টিউবুল, এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। লুপ অফ হেনলি অ্যান্ড আর্লি ডিস্টাল টিউবুলে আছে ওয়াটার ইম্পারমেবল, তাহলে এখানে কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না। আর লেট ডিস্টাল টিউবুলে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিনের উপরে। আর এই জায়গাটাতে সোডিয়াম রিঅ্যাবজর্পশন ডিপেন্ড করে অ্যালডোস্টেরনের উপরে। তাহলে এই পয়েন্টগুলো আমাদের পরীক্ষায় লাগবে, অন্যান্য ডিজিজ পড়ার সময়ও এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে। কোথায় ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, কিভাবে হচ্ছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন কিভাবে হচ্ছে, তারপর হচ্ছে এডিএস কিভাবে কাজ করতেছে, আর একটা হচ্ছে যে কোন ডায়াবেটিক্স কোন মেকানিজমে কোন সিগমেন্টের উপর কাজ করতেছে। এরপর রেগুলেশন অফ সোডিয়াম ট্রান্সপোর্ট। তাহলে সোডিয়াম আমরা দেখছিলাম রিঅ্যাকশন হচ্ছিল প্রক্সিমাল ভেনাস টিউবিউল, তারপর আর্লি ডিস্টাল টিউবিউল, লুপ অফ হেনলি, লেট ডিস্টাল টিউবিউল, সবগুলোতে এক একটা জায়গায় এক মেকানিজমে ট্রান্সপোর্ট হয়। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলছিলাম কি, যে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম রিটেনশন করে অন কর্টিক্যাল কালেক্টিং ডাক্টে। এখন এই অ্যালডোস্টেরনের সিক্রেশন হয়, এর আগে দুইটা স্টিমুলাস এখানে কাজ করে। এটাকে একসাথে বলে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। ফার্স্টে কি হয়? কিডনি থেকে রেনিন রিলিজ হয়। রেনিন রিলিজ কখন বেশি হবে? যখন রিডিউসড পারফিউশন প্রেশার ইন অ্যাফারেন্ট আর্টেরিয়াল। তাহলে কোনো কারণে যদি ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যায়। ইন্ট্রাভাস্কুলার ভলিউম কিভাবে কমতে পারে? ডায়রিয়া, ভমিটিং বা ব্লাড লস এগুলোর মাধ্যমে ভলিউম কমতে পারে। যদি ফ্লুইডগুলোর থার্ড স্পেস চলে যায়, যেমন সিএলডি পেশেন্ট বা হার্ট ফেলার পেশেন্ট, এফিসিনো পেশেন্ট, এদের ফ্লুইডগুলোকে স্পেস জমা হয়, ফলে ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যায়। ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমলে কি হবে? রেনিন রিলিজ বেশি বেশি হবে। তারপর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন ডিস্টাল টিউবুলার ফ্লুইডে যদি কম থাকে, এই কন্ডিশনগুলোতে কি হয়? রেনিন সিক্রেশন বাড়ে। রেনিন সিক্রেশন বাড়লে ইফেক্ট কি হয়? রেনিন কি করে? অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করে। অ্যানজিওটেনসিন 1টা দেন কনভার্ট হয় অ্যানজিওটেনসিন 2 তে বাই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম।
এবং এই কনভার্সনটা হয় কোথায়? পালমোনারি ক্যাপিলারি বেডে। তাহলে জেনিন কি করলো? অ্যানজিওটেনসিন 2 প্রোডাকশন বাড়াইলো। অ্যানজিওটেনসিন 2 ইফেক্ট কি? অ্যানজিওটেনসিন 2 হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ বাড়ায় ফ্রম জোনা গ্লোমেরুলাস অফ অ্যাড্রেনাল কর্টেক্স। আরেকটা কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে। ভ্যাসো কনস্ট্রিকশন করলে কি হবে? ব্লাড প্রেশার বাড়বে। আর অ্যালডোস্টেরন সিক্রেশন যদি বাড়ায় তাহলে অ্যালডোস্টেরন কি করবে? আমরা একটু আগে পড়লাম সোডিয়াম এবং ওয়াটার ডিঅ্যাবজর্পশন বাড়ায়। আলটিমেট ইফেক্ট কি হবে? ব্লাড প্রেশার বাড়বে, প্লাজমা ভলিউম বাড়বে। তাহলে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে রেনিন সিক্রেশন কোথায় কোথায় বাড়ে, তারপর হচ্ছে রেনিনের ইফেক্ট কি, তারপর হচ্ছে অ্যানজিওটেনসিন 2 ফাংশন, অ্যাডিশনাল ফাংশন। এই পুরো প্রসেসটার আলটিমেট ইফেক্ট হচ্ছে ব্লাড প্রেশার বাড়বে, প্লাজমা ভলিউম বাড়বে। আর সোডিয়াম এবং ওয়াটার যখন রিঅ্যাবজর্পশন হবে তখন আমরা বলছিলাম কি পটাশিয়াম এন্ড হাইড্রোজেন সিক্রেশন হয়। পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেশন হয় তাহলে পটাশিয়াম কমে যাবে, মানে হাইপোক্যালেমিয়া হবে। হাইড্রোজেন যদি কমে যায় তাহলে কি হবে? মেটাবলিক অ্যালকালোসিস হবে। তাহলে টোটাল ইফেক্ট কি হলো? হাইপারটেনশন, হাইপোভলিমিয়া, হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যাডিশনাল সিস্টেম অ্যাক্টিভেট হলে আমরা আলটিমেট ইফেক্ট পাবো এইগুলা। এরপর আমাদের বক্সটা হচ্ছে মেকানিজম ইনভলভ ইন রেগুলেশন অফ সোডিয়াম ট্রান্সপোর্ট। এগুলো আমরা ডিসকাস করছি, যা এগুলাই বাইরে করতে দরকার নেই। ক্লিনিক্যাল ফিচার্স অফ হাইপোভলিমিয়া অ্যান্ড হাইপোভলিমিয়া, এটা একটু আমাদের লাগবে। তাহলে বডিতে যদি হাইপোভলিমিয়া হয় তাহলে পেশেন্টের সিমটমস থাকে ইনকেস থার্স্ট, ডিজিনেস, উইকনেস। আর সাইন্স পাবো না ডিহাইড্রেশন যে সাইনগুলো পাই, বিপি কম পাবো, পালস বেশি থাকবে, ড্রাই মাউথ, স্কিন টার্গল রিডিউস থাকবে, ইউরিন আউটপুট কমে থাকবে, ওয়েট লস, আর পেশেন্ট নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে। হাইপোভলিমিয়া ফিচার্স পাবো কেমন? পেশেন্টের বডি সোয়েলিং থাকবে, অ্যাঙ্গেল সোয়েলিং, ইডিমা থাকবে, জিপি রেস থাকতে পারে, ওয়েট গেইন হবে, মানে এর ঠিক বিপরীত। এর পাশে কি কারণে আমাদের হাইপোভলিমিয়া হতে পারে? হাইপোভলিমিয়া আমরা একদম প্রথমে বলছিলাম যে আমাদের ভলিউম ডিপেন্ড করে কার উপরে? টোটাল বডি সোডিয়ামের উপরে। তাহলে সোডিয়াম কমে গেলে আমাদের ভলিউমও কমে যাবে। সোডিয়াম কিভাবে কমতে পারে? একটা হচ্ছে যে ইনঅ্যাডিকুয়েট ইনটেক, আর একটা হচ্ছে ইনক্রিজড লস। ইনঅ্যাডিকুয়েট ইনটেক হইতে পারে, এনভায়রনমেন্টাল ডেপ্রিভেশন হইতে পারে, ইনঅ্যাডিকুয়েট থেরাপিউটিক রিপ্লেসমেন্ট, তার মানে ইনপুট কম হচ্ছে। আর লস কিভাবে হইতে পারে? জিআইটি তে হইতে পারে, স্কিন তে হইতে পারে, রেনাল লস হইতে পারে। তাহলে সোডিয়াম লসের মেইন পাথ হচ্ছে তিনটা, জিআইটি, স্কিন অ্যান্ড কিডনি। আরেকটা হইতে পারে কি ইন্টারনাল সিকুয়েস্ট্রেশন হইতে পারে, তাহলে থার্ড স্পেস গুলোতে চলে যেতে পারে, অথবা বায়োল অবস্ট্রাকশন, পেরিটোনাইটিস, প্যানক্রিয়াটিস, এই কন্ডিশনগুলোতে ইন্টারনাল সিকুয়েস্ট্রেশন হইতে পারে। তাহলে এই কন্ডিশনগুলোতে আমাদের পেশেন্টের হাইপোভলিউমিয়া ফিচার্স পাবো। আরেকটা হতে পারে অ্যাকুট ব্লাড লস। যে কোনো অ্যাকুট হাইপোভলিউমিয়া পেশেন্টের জন্য যদি আমরা রিসার্চেশন করতে চাই তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে ক্রিস্টাল ফ্লুইড। জাস্ট একটু ইনফরমেশন জেনে রাখলে মানুষের পরীক্ষা আসতে পারে। তারপর হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্ট অফ ওয়াটার, সোডিয়াম, পটাশিয়াম, এটা একটু দেখে রাখবেন। এরপর হচ্ছে কোন ফ্লুইডে আমাদের কি ধরনের ইলেক্ট্রোলাইটস বা কম্পোনেন্ট কি কি থাকে এগুলো একটু আমাদের লাগবে। তাহলে 5% ডেক্সট্রোজ যেটা, এটাতে থাকে আমাদের হচ্ছে 1 লিটারে 50 গ্রাম গ্লুকোজ থাকে, এবং 50 গ্রাম গ্লুকোজ থেকে আমরা 200 কিলো ক্যালোরি পাইতে পারি। তাহলে এখানে কোনো ইলেক্ট্রোলাইটস থাকে না। সো ডায়রিয়া পেশেন্ট বা ভমিটিং এর পেশেন্ট বা যে কোনো পেশেন্ট যাদের ইলেক্ট্রোলাইট লস হচ্ছে তাদের ক্ষেত্রে 5% দিয়ে দিলে কোনো লাভ হবে না আমাদের, কারণ এখানে কোনো ইলেক্ট্রোলাইটস নাই। নর্মাল স্যালাইনে কি থাকে? শুধুমাত্র সোডিয়াম এবং ক্লোরাইড থাকে, 154 মিলিমোল পার লিটার সোডিয়াম অ্যান্ড 154 মিলিমোল পার লিটার ক্লোরাইড। এটা একটা আইসোটোনিক ফ্লুইড। তাহলে কোনো পেশেন্ট সোডিয়াম বা ক্লোরাইড এগুলো লস হয় সেক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন দিতে পারি, বাট এখান থেকে পেশেন্ট কোনো এনার্জি পাবে না, কারণ এখানে কোনো গ্লুকোজ নেই। হার্টম্যান সলিউশনের ক্ষেত্রে কি কি থাকে? সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ল্যাকটেট থাকে। সোডিয়াম ক্লোরাইডে, সরি, নর্মাল স্যালাইনে কোনো পটাশিয়ামও নেই। তাহলে ডায়রিয়ার পেশেন্টের ক্ষেত্রে তাদের পটাশিয়াম লস হয়, তাদের ক্ষেত্রে নর্মাল স্যালাইন দিলে খুব একটা উপকার পাওয়া যাবে না। তাহলে কম্পোনেন্টগুলো আমাদের ইম্পর্টেন্ট, কোনটাতে কি কি কম্পোনেন্ট থাকতেছে। এর পাশে হাইপারভলিউমিয়া। তাহলে হাইপারভলিউমিয়া সাইন সিমটমস আমরা একটু আগে বক্সে পড়ে আসছি। এর মধ্যে মোস্ট কমন সাইন হচ্ছে পেরিফেরাল ইডিমা। এটা মনে রাখা লাগবে, এটা আমাদের ক্লিনিক্যাল খুবই ইম্পর্টেন্ট। কোনো পেশেন্টের ভলিউম স্টার্স দেখতে চাই
সবার আগে আমরা দেখবো পেশেন্টের ইডিমা আছে কিনা। ভলিউম স্ট্রেস কেন দেখা ইম্পর্টেন্ট, আমরা যখন হাইপোনিট্রিয়া করবো তখন দেখবো যে এটা আমাদের কেন লাগবে। Diuretics that are most likely to be complicated by development of hypernatremia is thiazide-diuretics. জাস্ট একটু ইনফরমেশনটা মনে রাখতে পারেন, আমরা যে ডায়াবেটিসগুলো ইউজ করি এর মধ্যে thiazide-diuretics সবচেয়ে বেশি হাইপোনাট্রিমিয়া করে। কজেস অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার এক্সেস। তাহলে একটু আগে আমরা ফিজিওলজি পড়াশোনা বলছিলাম যে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন এই কাজটা করে হচ্ছে অ্যালডিস্টেরন, এবং এই কাজটা করে কোথায়, কিডনিতে। তাহলে পেশেন্ট যদি সোডিয়াম এবং ওয়াটার এক্সেস হয় তাহলে এই দুইটা কোনো একটা ঝামেলা হবে। একটা হয়তো ইম্পেয়ার্ড রেনাল ফাংশন, কিডনি সোডিয়াম এবং ওয়াটার এক্সিড করতে পারতেছে না, তাহলে একে এবার সিকেডি কন্ডিশনগুলোতে বাড়তে পারে। একটা যদি অ্যালডিস্টেরনের পরিমাণ বাড়ে, তো অ্যালডিস্টেরন বাড়তে পারে আবার দুইটা কারণে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। আমরা এন্ডোক্রাইন পড়াশোনা বলছিলাম প্রাইমারি মানে হচ্ছে উইথাউট এনি স্টিমুলাস নিজে নিজে বেশি সিক্রেশন করতেছে, এটাকে বলে কি কন সিনড্রোম অথবা বাইলেটারাল অ্যাড্রিনাল হাইপোপ্লেসিয়া। আর সেকেন্ডারি হাইপারটেনশন কখন হবে, যদি আদার্স কোনো স্টিমুলাসের কারণে অ্যালডিস্টেরন সিক্রেশন বেড়ে যায়। আদার স্টিমুলাস কি কি হইতে পারে, আমি একটু আগে পড়ছিলাম রেনিন অ্যানজিওটেনসিন বাড়লে অ্যালডিস্টেরন সিক্রেশন বাড়ায়। আর রেনিন সিক্রেশন বাড়ে কখন, যখন ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যায়। এক্সাম্পলের মধ্যে আছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিএলডি, নেফ্রোটিক সিনড্রোম, প্রোটিন লজিং এন্ট্রোপ্যাথি। তাহলে এই কন্ডিশনগুলোতে ইন্ট্রাভাস্কুলার ভলিউম ডিপ্রেশন হয়, মানে ভেসেলের ফ্লুইডগুলো থার্ড স্পেসে চলে যায়, ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যায়, রেনিন সিক্রেশন বাড়ে, রেনিন সিক্রেশন বাড়ার কারণে অ্যালডিস্টেরন বাড়ে। তাহলে যেহেতু রেনিনের স্টিমুলাসে অ্যালডিস্টেরন বাড়তেছে এটাকে আমরা বলবো সেকেন্ডারি হাইপারঅ্যালডিস্টেরিজম। এছাড়া ইথোপ্যাথিক অ্যান্ড সাইক্লিক্যাল ইডিমা, রেনাল আর্টেরিওস্ক্লেরোসিস, এই কন্ডিশনগুলোতে সেকেন্ডারি হাইপারঅ্যালডিস্টেরিজম হবে, সোডিয়াম এবং ওয়াটার এক্সেস হবে। এবার অ্যাডভার্স ইফেক্টস অফ লুপ অ্যান্ড থায়াজাইড-ডাইউরেটিক্স, খুবই ইম্পর্টেন্ট একটা বক্স, এখান থেকে খুব ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে। তাহলে ডায়াবেটিসগুলো কি করবে, যেহেতু ফ্লুইড লস হয় বা ডায়াবেটিস হয়, এখানে সোডিয়াম, তারপর ভলম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবগুলো কমে যাবে। হাইপোভলিমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া। আর এখানে কি পটাশিয়াম এবং হাইড্রোজেন দুইটাই সিক্রেশন বেশি হয়। হাইড্রোজেন সিক্রেশনের কারণে এখানে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, আর এর বাইরে হচ্ছে হাইপার ইউরেসিমিয়া হইতে পারে। লুপ এবং থাইরয়েড ডায়াবেটিস মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে লুপ ডায়াবেটিস হাইপার ক্যালসিউরিয়া করে, তার মানে ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন বাড়ায়। ইউরিনতে যদি ক্যালসিয়াম বেশি বেশি লস হয় তাহলে ব্লাডে ক্যালসিয়াম কমে যাবে, মানে হাইপো ক্যালসিয়াম ডেভেলপ করবে। থাইরয়েড ঠিক এর উল্টাটা করে। তাহলে হাইপার ক্যালসিউরিয়া অ্যান্ড হাইপো ক্যালসেমিয়া এটা পাবো লুপ ডায়াবেটিস ক্ষেত্রে, হাইপো ক্যালসিউরিয়া অ্যান্ড হাইপার ক্যালসেমিয়া এটা পাবো থাইরয়েড ডায়াবেটিস ক্ষেত্রে। এর বাইরে হচ্ছে হাইপারলিপিডিমিয়া হইতে পারে, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারটেনসিভ রিঅ্যাকশন, ইরেকটাইল ডিসফাংশন এন্ড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে। এর মধ্যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা মেইনলি হচ্ছে থাইরয়েড ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে অ্যাডভার্সিভিটি একটু মুখস্থ করা লাগবে। এর পাশে ওয়াটার হোমিওস্ট্যাসিস, এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে ওয়াটার হোমিওস্ট্যাসিসে আমাদের খুবই ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়াবেটিক হরমোন। এটা রিলিজড হয় ফ্রম পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এবং কখন বেশি রিলিজ হয়, যখন প্লাজমা অসমোলিটি বেড়ে যায় অথবা হাইপোভলিমিয়া হয়। তাহলে অসমোলিটি যখন বেড়ে যায় বা হাইপোভলিমিয়া হয় তখন হচ্ছে ভ্যাসোপ্রেসিন বা এডিএস রিলিজ বাড়ে। আর যদি এর উল্টাটা হয়, মানে ভলিউম যদি বেড়ে যায় বা অসমোলিটি কমে যায়, এডি সিক্রেশন কমে যাবে। এই জিনিসটা কখন ইম্পর্টেন্ট, তাহলে আমাদের দুইটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে কেউ যদি বেশি বেশি ওয়াটার ইনটেক করে, তাহলে পানি বেশি খেলে কি হবে, প্লাজমা অসমোলিটি কমে যাবে। তখন কেউ পানি বেশি খাবে, প্লাজমা অসমোলিটি কমে যাবে, তখন কি হবে, ভ্যাসোপ্রেসিন লেভেল সাপ্রেসড হবে, মানে ভ্যাসোপ্রেসিন সিক্রেশন কমে যাবে। ভ্যাসোপ্রেসিনের কাজ আমরা কি বলছিলাম, কালেক্টিং ডাক্ট থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। তাহলে ভ্যাসোপ্রেসিন যদি কমে যায় তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে। রেনাল টিউবিউল থেকে যদি ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যায় তাহলে টিউবুলার ফ্লুইডে যে ফ্লুইড থাকবে বা ইউরিন ফর্মেশন হবে, ইউরিনটা হবে কেমন, ডাইলিউটেড ইউরিন। তার মানে কেউ যখন বেশি বেশি পানি খাবে
অথবা যখন অসমোলারিটি কম থাকবে তখন আমাদের ইউরিনটা হবে হচ্ছে ডাইলিউটেড ইউরিন। কেন হইতেছে? ডিউ টু অ্যান্টি ডাইউরেটিক হরমোন ডেফিসিয়েন্সি। তাহলে বেশি বেশি পানি খাইলে, প্লাজমা অসমোলারিটি কম হলে অ্যান্টিডাইরেটিক হরমোন সিক্রেশন কমে যাবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে, ফলে ইউরিনটা হবে ডাইলিউটেড ইউরিন। তো এই কথাগুলো মনে রাখতে হবে, আমরা যখন সিএট পড়বো তখন আবার ইনফরমেশন আমাদের লাগবে। আর যখন কেউ পানি কম খাবে, মানে ওয়াটার রেস্ট্রিকশন থাকবে, অথবা যে প্লাজমা অসমোলারিটি বেশি হয়, তাহলে এই কন্ডিশনগুলোতে এর উল্টা ঘটনা ঘটবে। তাহলে এখানে ভ্যাসোপ্রেসিন বাড়বে। ভ্যাসোপ্রেসিন যদি বাড়ে তাহলে এটা হচ্ছে ভিটু রিসেপ্টরে কাজ করে বেশি বেশি ওয়াটার রিঅ্যাবশন করবে, তো অ্যাকোপোরিন চ্যানেল 2, তাহলে এক্ষেত্রে ওয়াটার রিঅ্যাবশন বেশি বেশি হবে। ওয়াটার যদি রিঅ্যাবশন বেশি হয় তাহলে ইউরিনটা কেমন হবে? কনসেন্ট্রেটেড ইউরিন। এই অংশটা কি বোঝা গেছে? এই অংশটা কিন্তু না বুঝলে আমাদের সিএট পড়তে গেলে বা হাইপোনেট্রা পড়তে গেলে তখন বুঝতে কষ্ট হবে আরো। এটা যদি বুঝতে না পারেন তাহলে আমরা রিপিট করবো আবার, আর যদি বুঝতে পারেন তাহলে পরেরটা চলে যাবো। এবার হচ্ছে প্রেজেন্টিং প্রবলেমস ইন রেগুলেশন অফ অসমোলারিটি। এখানেও দুইটা ইনফরমেশন আমাদের লাগবে। এটা চেঞ্জেস ইন প্লাজমা অসমোলারিটি আর মেইনলি ডিটারমাইন্ড বাই চেঞ্জেস ইন সিরাম সোডিয়াম কনসেন্ট্রেশন অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড অ্যানায়ন। তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইডে আমরা বলছিলাম কি আমাদের মেইন ক্যাটায়ন থাকে হচ্ছে সোডিয়াম, এবং এই সোডিয়ামটাই হচ্ছে আমাদের অসমোলারিটি ডিটারমাইন করে। If extracellular fluid osmolarity falls, water flows across cell membranes causing cell swelling, whereas cell shrinkage occurs when osmolarity rise. তাহলে আমাদের দুইটা ফ্লুইড কম্পার্টমেন্ট আছে, ইন্টারসেলুলার ফ্লুইড, একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডে অসমোলারিটি বেড়ে যায়, মানে সোডিয়াম কনসেন্ট্রেশন বাড়ে, তাহলে কি হবে? ফ্লুইডগুলো ইন্টারসেলুলার ফ্লুইড থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে শিফট হবে, ফলে সেলগুলো কি হবে? শ্রিঙ্কেজ হয়ে যাবে। আবার যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডে অসমোলারিটি কমে যায়, মানে সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে ফ্লুইডগুলো কি হবে? এখান থেকে ইন্টারসেলুলার ফ্লুইডে চলে যাবে। তাহলে কি হবে? সেলে যখন পানি বেড়ে যাবে তখন সেলগুলো সুয়েলিং হবে। এই কথাগুলো এখানে বলা হয়েছে। এখন এই যে সেলস শ্রিঙ্কেজ হইতেছে বা সুয়েলিং হইতেছে, এই জিনিসটা অ্যাকিউট কন্ডিশনে বেশি সিভিয়ার হবে। কারণ যখন এটা অ্যাকিউটলি সোডিয়াম কনজাম্পশন ফল করে বা বেড়ে যায়, তখন সেলগুলো অ্যাডাপ্টেশন করার টাইম পায় না। যদি এটা ক্রনিক্যালি আস্তে আস্তে ডেভেলপ করে, মানে এক্সেলোপ্লেট সোডিয়াম কনজাম্পশন কম বা বেশি, এটা যদি ক্রনিক্যালি ডেভেলপ করে, তাহলে সেল কি করে? সেলের মধ্যে থেকে সলিড গ্লাস ও আদার্স সলিড সাবস্টেন্স, সেগুলো হয় অ্যাকুমুলেশন করে অথবা বের করে দেয়, করে আস্তে আস্তে অ্যাডাপ্টেশন করতে পারে। যেখানে ক্রনিক কন্ডিশনগুলোতে যে হাইপোনেট্রিমিয়া থাকে, এগুলোতে পেশেন্ট ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে। অনেক সময় দেখা যাবে কোনো একটা পেশেন্টের সোডিয়াম 110 হয়ে গেছে কিন্তু কোনো সিমটমস নাই। তাহলে এরকম যদি হয় তাহলে ইউজুয়ালি একটা ক্রনিক কন্ডিশন। তাহলে ক্রনিক কন্ডিশন সেলগুলো অ্যাডাপ্টেশন করার টাইম পায়, সিমটমস খুব বেশি ডেভেলপ করে না। অপরদিকে অ্যাকিউট কন্ডিশনে সেলগুলো সাডেনলি শ্রিঙ্কেজ হয়ে যেতে পারে অথবা সুয়েলিং হতে পারে ডিপেন্ডিং অন সোডিয়াম কনসেন্ট্রেশন, এবং সেই ক্ষেত্রে সিমটমস খুবই আর্লি প্রেজেন্ট করে। তাহলে আমাদের ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে হাইপোনেট্রিমিয়া। কখন বলবো? সোডিয়াম যদি 135 মিলিমোল পার লিটারে কম থাকে। হাইপোনেট্রিমিয়া কজগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হাইপোভলিমিক, ইউভলিমিক এন্ড হাইপারভলিমিক। আমরা একদম প্রথমে বলছিলাম একটা কথা মনে রাখতে, যে আমাদের বডি যে প্লাজমা ভলিউম, এটা ডিপেন্ড করে টোটাল বডি সোডিয়ামের উপরে। তাহলে হাইপোভলিমিক, ইউভলিমিক এবং হাইপোভলিমিক এই কন্ডিশনগুলোতে চেঞ্জ কি থাকবে? হাইপোভলিমিকের টোটাল বডি সোডিয়াম কম থাকবে, ইউভলিমিকে সোডিয়াম টোটাল বডি সোডিয়াম নর্মাল থাকবে, হাইপোভলিমিকে টোটাল বডি সোডিয়াম বেশি হবে। বাট প্রত্যেকটা ক্ষেত্রেই সোডিয়ামের কনসেন্ট্রেশন থাকবে কম। হাইপোনেট্রিয়াম মানে হচ্ছে সোডিয়াম কনসেন্ট্রেশন কম, বাট এখানে হাইপোভলিমিয়া, ইউভলিমিয়া এবং হাইপোনেট্রিয়া ডিপেন্ড করছে টোটাল বডি সোডিয়ামের উপরে। তাহলে হাইপোনেট্রিয়াম বলতে কি বোঝাই?
মিলিমোল অফ সোডিয়াম পার লিটার বডি ফ্লুইড। তাহলে এখানে যদি হাইপার ভলিউমিয়া হয় তার মানে এখানে সোডিয়াম বাড়তেছে, সোডিয়াম বাড়লে কনসেন্ট্রেশন বাড়ার কথা ছিল, কিন্তু এখানে তারপর কনসেন্ট্রেশন কমতেছে। এর মানে হচ্ছে যতটুকু সোডিয়াম রিজার্ভেশন হচ্ছে তার থেকে বেশি পরিমাণে ফ্লুইড রিজার্ভেশন হচ্ছে। তাহলে হাইপার ভলিউমিক হাইপোনাট্রিমিয়া যেটা, সেটা এখানে কি হয়, সোডিয়াম ওয়াটার দুটা রিজার্ভেশন হয়, বাট ওয়াটারটা অনেক বেশি রিজার্ভেশন হয়। আমরা একটু আগে পড়ছিলাম সোডিয়াম ওয়াটার রিজার্ভেশন করে কে, অ্যালডোস্টেরন হরমোন। তার মানে এই কন্ডিশনগুলোতে মেইনলি হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজম হয়। কি কি এক্সাম্পল আছে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম। তাহলে এখানে সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার রিজার্ভেশন হইতেছে, বাট সোডিয়াম তুলনায় ওয়াটার রিজার্ভেশনটা অনেক বেশি হচ্ছে, ফলে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে হাইপার ভলিউমিক হাইপোনাট্রিমিয়া। আরেকটা কি হতে পারে সিকেডি ক্ষেত্রে, তাহলে সিকেডি পেশেন্টগুলো ওয়াটার এবং সোডিয়াম এক্সক্রিশন করতে পারে না। এই সময় যদি পেশেন্ট বেশি বেশি ফ্রি ওয়াটার ইনটেক করে, তাহলে কি হবে, ওয়াটারগুলো অ্যাকুমুলেশন হবে, সোডিয়াম অ্যাকুমুলেশন হবে, পেশেন্টের হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করবে। ইউভলিউমিক হাইপোনাট্রিমিয়া কখন হবে, যেখানে সোডিয়ামে কোনো চেঞ্জ নাই, বাট শুধুমাত্র ওয়াটার রিঅ্যাবসর্পশন হচ্ছে, বা পেশেন্ট বেশি বেশি ওয়াটার ইনটেক করতেছে। পেশেন্ট যদি বেশি বেশি ফ্রি ওয়াটার ইনটেক করে, এটা বলে প্রাইমারি পলিডিপসিয়া। এক্সেসিভ ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার ইনফিউশন করা হয়, তাহলে ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার একটু আগে আমরা পড়ছিলাম কোনটা থাকে, 5% ডিএ, যেখানে কোনো ইলেকট্রোলাইটস নাই। তারপর হচ্ছে শেয়ার্ড, এখানে কি হয়, এক্সেসিভ এডিএস সিক্রেশন হয়। এডিএস ফাংশন আমরা কি বলছিলাম, ওয়াটার রিঅ্যাবসর্পশন করে উইদাউট এনি সোডিয়াম। আর হাইপোথাইরয়েডিজম, এখানে হচ্ছে এডিএস সিক্রেশন বেড়ে যায়, ওয়াটার রিঅ্যাবসর্পশন বেড়ে যায়। তাহলে এই সবগুলো কন্ডিশন হচ্ছে শুধুমাত্র ফ্রি ওয়াটার বডিতে বাড়তেছে, সোডিয়ামের কোনো চেঞ্জ নেই। এই কন্ডিশনকে বলা হয় ইউভলিউমিক হাইপোনাট্রিমিয়া। আর হাইপোভলিউমিক তো সহজ, যেখানে সোডিয়াম লস হবে, ওয়াটার লস হবে, বাট সোডিয়াম লসটা বেশি হবে। এক্সাম্পল কি কি, আমরা একটু আগে পড়ছিলাম বডি কোথাতে লস হতে পারে, জিআইটি, কিডনি অ্যান্ড স্কিন। স্কিনে যদি বার্ন হয়, জিআইটিতে ভমিটিং বা ডায়রিয়া। আর রেনাল লস হতে পারে দুইভাবে, একটা হচ্ছে ডায়ুরেটিক্স মানে আয়ারটোজেনিক, আর একটা হচ্ছে অ্যাড্রেনোকর্টিক্যাল ফেইলার। তাহলে অ্যাডিশনের কাজ হচ্ছে সোডিয়াম ওয়াটার ধরে রাখা, সেটা যদি করতে না পারে, অ্যাডিশন যদি কমে যায় কোনো কারণে, তাহলে সোডিয়াম ওয়াটার ধরে রাখতে পারবে না, দুইটা লস হবে, পেশেন্টের হাইপোভলিউমিক হাইপোনাট্রিমিয়া হবে। তাহলে এই কজগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা পেশেন্টে কেমন বুঝবো হাইপোভলিউমিক ইউভলিউমিক নাকি হাইপোভলিউমিক, আমরা অলরেডি বক্সে পড়ে আসছে। হাইপোভলিউমিক পেশেন্টের ফিচার্স কেমন থাকবে, পেশেন্টগুলো থার্স্টি থাকবে, উইকনেস থাকবে, ওয়েট লস হবে, স্কিন টার্গল লস হবে। হাইপোভলিউমি হবে, এটাই গাড়িয়া থাকবে, মানে ব্লাড প্রেশার কমে যাবে, এটাই গাড়ি হবে। ইউভলিউমিকে এই ধরনের কোনো সেন্স থাকবে না। হাইপোভলিউমিকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেরিফেরাল এডিমা থাকবে, বডি সোয়েলিং থাকতে পারে, জিভি রেজ থাকতে পারে। তাহলে এগুলো দেখে আমরা বুঝবো পেশেন্টের ভলিউম স্ট্যাটাস কেমন আছে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে হাইপোনাট্রিমিয়া ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, বাট যদি সিভিয়ার হাইপোনাট্রিমিয়া হয় বা র্যাপিডলি ডেভেলপ হয়, সেক্ষেত্রে পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং অ্যান্ড নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে, ডেলিরিয়াম, লিথার্জি, সিজার অ্যান্ড কোমা। ডিপেন্ড করবে কার উপরে, একটু আগে আমি বলছিলাম যে কত দ্রুত ডেভেলপ করতেছে। তাহলে হাইপোনাট্রিমিয়ার সিমটমস মেইনলি ডিপেন্ড করে স্পিড অ্যাট হুইচ হাইপোনাট্রিমিয়া ডেভেলপস রেদার দ্যান সিভিয়ারিটি অফ হাইপোনাট্রিমিয়া। তাহলে কোনো পেশেন্টে যদি অ্যাকিউটলি হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করে, তাহলে খুব মাইল্ড এই মডারেট হাইপোনাট্রিমিয়াতেও সিমটমস থাকতে পারে। আবার যদি লম্বা সময় ধরে ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় সিভিয়ার হাইপোনাট্রিমিয়া পেশেন্টও অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। তাহলে মেইনলি ডিপেন্ড করে হচ্ছে কত দ্রুত ডেভেলপ করছে, মানে স্পিড অ্যাট হুইচ হাইপোনাট্রিমিয়া ডেভেলপস। ক্লাসিফিকেশন অ্যাকিউট বলবো যদি লেস দ্যান 48 আওয়ার্স ডিউরেশনের মধ্যে ডেভেলপ করে, ক্রনিক মোর দ্যান 48 আওয়ার্স, মাইল্ড মডারেট সিভিয়ার ভ্যালু দেওয়া আছে, মুখস্থ করে নিতে হবে। পেশেন্টের প্রেজেন্টেশন মাইল্ড হলে ইউজুয়ালি থাকে না, মডারেট হলে নসিয়া, ডেলিরিয়াম, হেডেক থাকতে পারে। সিভিয়ার পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টের ভমিটিং, somnolence, সিজার, কোমা, কার্ডিওস্পে, অ্যারেস্ট হতে পারে। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের সবার আগে দেখা লাগবে পেশেন্টের লিপিড প্রোফাইল, প্রোটিন অ্যান্ড গ্লুকোজ। তাহলে অনেক সময় যদি পেশেন্টের লিপিড, গ্লুকোজ, প্রোটিন এগুলো অনেক বেশি থাকে, তাহলে আর্টিফ্যাক্ট বা সিউডো হাইপোনাট্রিমিয়া হতে পারে। যদি সিউডো হাইপোনাট্রিমিয়া এক্সক্লুড হয়ে যায়, তাহলে আমাদের হাইপোনাট্রিমিয়া ইভ্যালুয়েশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেরাম অ্যান্ড ইউরিনারি ইলেক্ট্রোলাইটস অ্যান্ড অসমোলাইটি। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো হাইপোনাট্রিমিয়া পেশেন্টের ইভ্যালুয়েশন করার জন্য আমরা কি কি দেখবো, সেরাম, অসমোলাইটি অ্যান্ড ইলেক্ট্রোলাইটস,
urinary osmolality and electrolytes. এরপর আসি আমরা এগুলো দেখে কিভাবে আলাদা করব। তাহলে ফার্স্টে বলছে যদি সোডিয়াম কম থাকে, সোডিয়াম কনসেন্ট্রেশন 135 মিলিমোল পার লিটারে কম, আমাদের ইউরিয়া, গ্লুকোজ, লিপিড, ইমিউনোগ্লোবিন এগুলো চেক করতে হবে। এগুলো যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ফলস বা সিউডো হাইপারট্রফি থাকতে পারে। যদি এগুলো নর্মাল থাকে তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ইউরিনারি অসমোলারিটি দেখা। ইউরিনারি অসমোলারিটি যদি লেস দেন 100 মিলি অসমোল পার কেজি থাকে, তার মানে ইউরিনারি অসমোলারিটি লো থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে যে পেশেন্ট এক্সেসিভ ওয়াটার ইনটেক করতেছে। তার মানে পেশেন্টের ব্লাডে সোডিয়াম কনসেন্ট্রেশন কম, হাইপোনেট্রিমিয়া আছে, আবার ইউরিনে হচ্ছে অসমোলারিটি কম, মানে দুই জায়গায় কনসেন্ট্রেশন কম। তার মানে পেশেন্টের এক্সেসিভ ওয়াটার ইনটেক হইতেছে। এটা হয়তো প্রাইমারি পলিডিপসিয়ার কারণে, অথবা পেশেন্ট এক্সেসিভলি ওয়াটার ইনটেক হইছে, অথবা বিয়ার পটোমেনিয়া। বিয়ার পটোমেনিয়া এখানে হচ্ছে পেশেন্ট এক্সেসিভ বিয়ার কনজাম্পশন করে এবং বিয়ারে শুধুমাত্র ফ্লুইড বেশি থাকে, সলিড সাবস্টেন্স কম থাকে। এই তিনটা কজে পেশেন্টের হাইপোনেট্রিমিয়া থাকবে, ইউরিনারি অসমোলারিটি কম থাকবে। এখন যদি আমরা দেখি ইউরিনারি অসমোলারিটি মোর দ্যান 100 আছে, তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ইউরিনারি সোডিয়াম মেজার করা। ইউরিনারি সোডিয়াম মেজার করলে আমরা যে আইডিয়াটা পাবো সেটা হচ্ছে লসটা কোথায় হইতেছে। যদি দেখি ইউরিনারি সোডিয়াম লেস দেন 30 মিলিমোল পার লিটার, মানে ইউরিনারি সোডিয়াম কম যাচ্ছে, তার মানে কিডনি সোডিয়াম ধরে রাখার চেষ্টা করতেছে। কিডনি সোডিয়াম ধরে রাখার চেষ্টা তখনই করবে যখন সোডিয়ামটা অন্য কোথাও লস হবে। এখন এই লসটা হইতে পারে বডির বাইরে চলে যাচ্ছে, অথবা বডির থার্ড স্পেসে জমা হচ্ছে, মানে ইন্টারস্টিশিয়াল স্পেস জমা হচ্ছে। একদম বডি থেকে লস হচ্ছে, এক্সাম্পল হচ্ছে ভমিটিং, ডায়রিয়া, প্যানক্রিয়াটাইটিস। এই কন্ডিশনগুলোতে আমরা কি পাবো, বডি হাইপোভলিমিক থাকবে। আর যদি থার্ড স্পেস বা ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড জমা হয়, যেমন সিরোসিস, হার্ট ফেলার, নেফ্রোটিক সিন্ড্রোম, এই কন্ডিশনগুলোতে বডি থাকবে হাইপারভলিমিক। আর যদি দেখি যে ইউরিনারি সোডিয়াম 30 মিলিমোল পার লিটারের বেশি, তাহলে এটা ইন্ডিকেট করে ইউরিনারি হয় সোডিয়াম বেশি যাচ্ছে, অথবা ইউরিনে ওয়াটার কম যাচ্ছে, মানে ওয়াটার বেশি বেশি রিঅ্যাবসর্পশন হয়ে যাচ্ছে। তাহলে ইউরিনারি সোডিয়াম লস বেশি, অথবা টিউবুলার ওয়াটার রিঅ্যাবসর্পশন বেশি। ইউরিনারি সোডিয়াম লস হতে পারে বাই ডায়াবেটিক্স, অথবা যদি অ্যাড্রেনালিন ইনসাফিসিয়েন্স থাকে। আর ওয়াটার রিঅ্যাবসর্পশন হবে বেশি কখন, সিআর বা হাইপোথাইরয়েডিজম। তাহলে এগুলো আমরা একটু আগে পড়ে আসছি মেকানিজমের মধ্যে। তাহলে এটা হচ্ছে ইনভেস্টিগেশন ওয়াইজ যদি আমরা আগাই। আর আমরা যদি ক্লিনিক্যালি আগাই, তাহলে ক্লিনিক্যালি আমরা ভলিউম স্ট্রেস দেখে আগাইতে পারি। ফার্স্টে আমরা দেখবো একটা পেশেন্ট ইউভলিমিক, হাইপোভলিমিক নাকি হাইপারভলিমিক। যদি ইউভলিমিক হয় তাহলে আমাদের ডিফারেন্সিয়াল দুইটা, একটা হচ্ছে সিআর আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। যদি হাইপোভলিমিক হয়, হাইপোভলিমিক হলে আমাদের চিন্তা করতে হবে দুইটা, একটা হচ্ছে জিআই লস হচ্ছে, অথবা রেনাল লস হচ্ছে। জিআই লস এক্সাম্পল হচ্ছে ডায়রিয়া, ভমিটিং, প্যানক্রিয়াটিস বা সিকুয়েস্ট্রেশন এগুলা। রেনাল লস এক্সাম্পল হচ্ছে ডায়াবেটিক্স, অ্যাড্রেনালিন ইনসাফিসিয়েন্সি। ডিফারেন্সিয়েট করবো কিভাবে, ইউরিনারি সোডিয়াম দেখে। জিআইটি লসের ক্ষেত্রে ইউরিনারি সোডিয়াম থাকবে লেস দেন 30, রেনাল লসের ক্ষেত্রে ইউরিনারি সোডিয়াম থাকবে মোর দেন 30। আর যদি হাইপার ভলিমিক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, পেশেন্টের পেরিফেরাল ইডিমা থাকবে, বডি সোয়েলিং থাকবে। এক্সাম্পল কি কি আছে, সিএলডি, নেফ্রোটিক সিন্ড্রোম, হার্ট ফেলার। তাহলে ক্লিনিক্যালি আমরা এইভাবে আগাইতে পারি, অথবা ইনভেস্টিগেশন ওয়াইজ এই যে ইউরিনারি অসমোলারিটি, ইউরিনারি সোডিয়াম এভাবে দেখে আগাইতে পারি। এবার আসি ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে ডিউরেশন আর একটা হচ্ছে সিমটমস। যদি পেশেন্টের সিভিয়ার সিমটমস থাকে, লাইক সেরেব্রাল ইডিমা ফিসাস থাকে, অথবা কনভালশন, সিজার বা কোমা এই ধরনের ফিজাস থাকে, ডিউরেশন যদি লেস দেন 48 আওয়ার্স হয়, তাহলে আমাদের পেশেন্টের র্যাপিড কারেকশন করতে হবে উইথ 3% সোডিয়াম ক্লোরাইড বা হাইপারটোনিক স্যালাইন দিয়ে। তাহলে অ্যাকিউট এবং সিভিয়ার সিমটমস এক্ষেত্রে 3% সোডিয়াম ক্লোরাইড দিব। যদি পেশেন্টের ক্রনিক এবং অ্যাসিমটোমেটিক থাকে, তাহলে আমরা স্লোলি কারেক্ট করবো। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পার ডেতে মোর দেন 10 মিলিমোল পার লিটারের বেশি কারেকশন না হয়। কারেকশন কিভাবে করবো এটা ডিপেন্ড করবে আন্ডারলাইং কজের উপরে। যদি হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি সাপ্লিমেন্টেশন দেওয়া লাগবে, মানে ডায়রিয়া বা ভমিটিং এগুলো থাকে। যদি পেশেন্ট ইউভলিমিক হয়, তাহলে এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন করা। তাহলে এখানে ওয়াটার বেশি হওয়ার কারণে হাইপোনেট্রিমিয়া হচ্ছে, আমরা ওয়াটার রেস্ট্রিকশন করবো।
যদি ফুল রেস্ট্রিকশনের কাজ না করে তাহলে এরপর আমরা ওরাল ইউজার থেরাপি দিতে পারি অথবা ভ্যাসোপ্রেসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট টলভ্যাপটান ইউজ করতে পারি। তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে ফুল রেস্ট্রিকশন ইন কেস অফ ইউভোলেমিক হাইপোনেট্রিমিয়া। আর যদি হাইপারভোলেমিক হাইপোনেট্রিমিয়া হয় তাহলে আন্ডারলাইং যে কজ আছে হার্ট ফেলার বা সিএডি নেফ্রিশন এগুলো ট্রিটমেন্ট করতে হবে, পেশেন্টের ভলিউম কমানোর জন্য ডায়াবেটিক্স দিতে হবে আর ফুলের রেস্ট্রিকশন করতে হবে। তাহলে ভলিউম স্ট্যাটাস দেখা তো আমার জন্য ইম্পর্টেন্ট। এরপরে এই জিনিসটা একটু মনে রাখা রাখতে হবে পরীক্ষা সিঙ্গেল বেস্টের জন্য। কোনো পেশেন্টের হাইপারনেট্রিমিয়া যদি র্যাপিড কারেকশন করি তাহলে সেক্ষেত্রে পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করতে পারে, এটাকে বলা হয় সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন। কেন হয়? যদি আমরা র্যাপিড কারেকশন করি হাইপারনেট্রিমিয়া তাহলে কি হবে, আমাদের সিরাম অসমোলারিটি বেশি বাড়বে। সিরাম অসমোলারিটি যদি বাড়ে তাহলে সেল থেকে ফ্লুইডগুলো এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসবে, সেলগুলো সাডেন শ্রিঙ্কেজ হবে। সেলগুলো যখন সাডেন শ্রিঙ্কেজ হয় তখন এখানে ডিমাইলিনেশন হতে পারে এবং তখন নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করতে পারে, যে কারণে র্যাপিড কারেকশন করা যাবে না। এরপর আসি কজ অ্যান্ড ডায়াগনোসিস অফ সিয়াড। তাহলে সিয়াড জিনিসটা কি? সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কেন বলতেছে? আমরা একটু আগেই ওয়াটার হোমিওস্ট্যাসিস পড়ার সময় বলছিলাম যখন আমাদের অসমোলারিটি কমে যায় ব্লাডে অথবা পেশেন্ট এক্সেসিভ ওয়াটার ইনটেক করে তখন কি হয়, আমাদের এডিএইচ সিক্রেশন কমে যায়। এডিএইচ সিক্রেশন কমে গেলে কি হবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে, ফলে ইউরিনটা হবে কি, ইউরিনটা হচ্ছে ডাইলিউটেড ইউরিন, তার মানে ইউরিনে ওয়াটার বেশি থাকবে। এটা হচ্ছে নর্মাল রেসপন্স। এখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন মানে এক্ষেত্রে এই যে নর্মাল প্রসেস এটা ফলো করে না। তাহলে এখানে কি হয়, পেশেন্টের অসমোলারিটি কম আছে বা হাইপোনেট্রিমিয়া আছে, এডিএস রিলিজ কম হওয়ার কথা ছিল, বাট এই পেশেন্টের ক্ষেত্রে কি হবে, এডিএস রিলিজ না কমে আরো বেশি রিলিজ হয়। এডিএস রিলিজ যদি বেশি হয় তাহলে কি হবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন বেশি হবে। ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি বেশি হয় তাহলে যে ইউরিন ফর্মেশন হবে, ইউরিনে ওয়াটার কম থাকবে, ইউরিন হবে কনসেন্ট্রেটেড, এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি বেশি হয় তাহলে কি করবে, অসমোলারিটি আরো কমায় দেবে, আরো বেশি হাইপোনেট্রিমিয়া করবে। তাহলে এই পেশেন্ট আমরা কি পাবো, সিরাম অসমোলারিটি কম পাবো, এটা থাকবে লেস দেন 275 মিলি অসমোল পার কেজি। সিরাম সোডিয়াম কম থাকবে, লেস দেন 135 মিলিমোল পার লিটার। ইউরিন যেহেতু কনসেন্ট্রেটেড হচ্ছে, ইউরিনে ওয়াটার কম আছে, সো ইউরিনারি অসমোলারিটি মোর দেন 100 থাকবে, ইউরিনারি সোডিয়াম কনসেন্ট্রেশন মোর দেন 30 থাকবে। তাহলে নর্মাল পার্সনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে অসমোলারিটি যদি সেরামে কম থাকে, হাইপারনেট্রিমিয়া থাকে, ইউরিনগুলো হওয়ার কথা ছিল ডাইলিউটেড, বাট এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হচ্ছে এবং ইউরিন অসমোলারিটি, ইউরিন সোডিয়াম এগুলো বেশি থাকতেছে। কেন এরকম হইতেছে? ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এডিএস সিক্রেশনের কারণে। নর্মাল বডি যে ফিজিওলজিক্যালি যেভাবে এডিএস সিক্রেশনের কথা ছিল এখানে সেই রুলসটা ফলো করতেছে না। তাহলে সিআরএ ক্যারেক্টারিস্টিক কি পাবো, প্লাজমা সোডিয়াম কম, লেস দেন 130, সরি 135 130 মিলিমোল পার লিটার। তারপর হচ্ছে প্লাজমা অসমোলারিটি কম পাবো, ইউরিন অসমোলারিটি নট মিনিমালি লো, মানে যেটা লো হওয়ার কথা ছিল সেটা লো হইতে পারতেছে না যেহেতু এখানে এডিএস বেশি রিলিজ হচ্ছে। সো অসমোলারিটি পাবো মোর দেন 100, ইউরিনারি সোডিয়াম পাবো মোর দেন 30। ভলিউম স্ট্যাটাস কেমন থাকবে, সিআর এর ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র ওয়াটার রিঅ্যাবশন হচ্ছে, সোডিয়াম রিঅ্যাবশন হচ্ছে না, সো এখানে ইউ ভলিউমিক থাকবে, ইউরিয়া ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড এগুলো লো নরমাল থাকবে। আর আদার হাইপোটেনশন যে কজগুলো আছে সেগুলো এক্সক্লুড করা লাগবে। তাহলে পেশেন্টের ডায়াবেটিস পাচ্ছে কিনা এটা এক্সক্লুড করা লাগবে, অ্যাড্রিনাল থাইরয়েড বা পিটুইটারি কজ এক্সক্লুড করা লাগবে, এক্সক্লুশন অফ আদার কজেস অফ হাইপোনেট্রিমিয়া। আর সিআর কখন ডেভেলপ করে, কিছু পার্টিকুলার রিস্ক ফ্যাক্টর বা কিছু ড্রাগস আছে যে কন্ডিশনগুলোতে সিআর ডেভেলপ করতে পারে, যেমন কোনো ম্যালিগনেন্সি, যদি নিউরোলজিক্যাল কোনো সিএনএস কোনো ডিসঅর্ডার থাকে, পালমোনারি ডিজিজ থাকে,
এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্মল সেল লাং কার্সিনোমা, আর কিছু ড্রাগস আছে যেমন অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিসাইকোটিক, ডিপ্রেসেন্ট, ওরাল হাইপোগ্লাইসেমিয়া, ওপিয়াটস। তাহলে ড্রাগস, কার্সিনোমা আর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এই কন্ডিশনগুলোতে ইউজুয়ালি সিআর ডেভেলপ করতে পারে। তাহলে এই ধরনের পার্টিকুলার কোনো কন্ডিশন থাকবে, সাথে এই যে বায়োকেমিক্যাল যে ক্যারেক্টারিস্টিক বা ল্যাব ফাইন্ডিংসগুলো এগুলো থাকলে আমি তাকে বলবো সিআর। আর সাথে এক্সক্লুড করা লাগবে আদার কোনো কজ নেই। তাহলে হাইপারটেনশন অন্য কোনো কজ থাকলে সেক্ষেত্রে সিআর বলা যাবে না। এর পাশে হাইপারনেট্রেমিয়া, এটা খুব বেশি পরীক্ষা আসে না, সো আমরা এখানে খুব বেশি ডিসকাস করবো না। হাইপারনেট্রেমিয়া বলবো যখন 145-এর বেশি হবে সোডিয়াম। এখানেও 3 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইউভলমিকটা, এটা এক্সাম্পল হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে এখানে কি হয়, এডিএস সিক্রেশন কমে যায় অথবা এডিএস রেজিস্ট্যান্স থাকে। মেন কথা হচ্ছে এডিএসটা ঠিক মতো কাজ করতে পারতেছে না বা এডিএস কমে গেছে। এডিএস এর কাজ ওয়াটার রিঅ্যাবজর্পশন করা, তাহলে এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা করতে পারবে না। ওয়াটার যদি রিঅ্যাবজর্পশন না করতে পারে তাহলে প্লাজমা অসমোলারিটি বেড়ে যাবে। প্লাজমা অসমোলারিটি বাড়লে থার্সন ডিসমিনেট হবে, তাহলে পেশেন্টটা হচ্ছে যে পলিডিপসিয়া থাকবে। আর যেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারছে না, সো ইউরিনে ওয়াটার বেশি লস হবে, তাহলে পেশেন্টে পলিউরিয়া থাকবে, পলিডিপসিয়া থাকবে, সেরাম অসমোলারিটি বেশি থাকবে, আর প্লাজমা সোডিয়ামও বেশি থাকবে। তাহলে সিআর দা ডায়াবেটিস ইনসিপিটাস একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল হচ্ছে দুইটা ক্ষেত্রে অসমোলারিটি এবং সোডিয়াম কনসেন্ট্রেশন ডিফারেন্ট। বাকি কতগুলো একটু মুখস্থ করে নিয়ে এখানে খুব একটা প্রশ্ন আসে না। এরপর আসে আমাদের পটাশিয়াম হোমিওস্টাসিস। তাহলে সোডিয়াম ছিল এক্সট্রাসেলুলার ক্যাটায়ন আর পটাশিয়াম হচ্ছে ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। তার মানে পটাশিয়াম থাকে হচ্ছে মেইনলি সেলের ভিতরে। পটাশিয়াম আমাদের দরকার হয় নার্ভ, মাসেল এবং কার্ডিয়াক টিস্যু ফাংশনে। সো পটাশিয়াম কম বেশি হলে এই সবগুলো টিস্যু এফেক্টেড হতে পারে। নর্মালি আমাদের বডি যে পটাশিয়াম থাকে 90% হচ্ছে কিডনির মাধ্যমে এক্সক্রিশন হয়। তাহলে কিডনি হচ্ছে মেইন রোল প্লে করে ইন পটাশিয়াম হোমিওস্টাসিস মেইনটেন্স। তাহলে পটাশিয়াম হোমিওস্টাসিসের যদি কোনো সমস্যা হয় তাহলে মেইন সমস্যা ধরে দিতে হবে কিডনিতে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন অ্যাকিউট এন্ড ক্রনিক অ্যাডজাস্টমেন্ট অফ পটাশিয়াম সিক্রেশন টু ম্যাচ মেটাবলিক পটাশিয়াম লোড ইজ অ্যালডোস্টেরন। তাহলে আমরা ফিজিওলজি পড়াশোনায় বলছিলাম অ্যালডোস্টেরন কি করে, সোডিয়াম, ওয়াটার অ্যান্ড ক্লোরাইড রিঅ্যাবজর্পশন করে, মানে এগুলো পরিমাণ বাড়ায়, আর পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেশন করে এগুলো পরিমাণ কমায়। তাহলে পটাশিয়ামের যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমাদের অ্যালডোস্টেরনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। A negative feedback relationship exists between plasma potassium concentration and aldosterone. এর মানে হচ্ছে পটাশিয়াম বাড়লে অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে, আর পটাশিয়াম কমে গেলে অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাবে, মানে বিপরীত রিলেশন আর কি। তাহলে পটাশিয়াম দুই ধরনের হতে পারে, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া যদি পটাশিয়াম 3.5 মিলিমোল লিটারে কম হয়, হাইপারক্যালেমিয়া যদি 5 এর বেশি হয়। এখানে অনেকগুলো কাজ আছে, এর মধ্যে দুইটা জিনিস আমাদের আলাদা পরীক্ষা পড়া লাগে, একটা হচ্ছে বার্টার সিনড্রোম আর জিটারম্যান সিনড্রোম। অলরেডি আমরা বলে আসছি। বার্টার সিনড্রোম কখন হবে, যদি থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি এটা যদি এফেক্টেড হয় ডিউ টু লস অফ ফাংশন ভ্যারিয়েন্ট অফ সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড ট্রান্সপোর্টার, মানে যেটা পরে প্রিভিয়াস সময় ডায়াবেটিস কাজ করতো সেখানে যদি মিউটেশন হয় বার্টার সিনড্রোম ডেভেলপ করবে। তাহলে এটা প্রেজেন্টেশন এবং বায়োকেমিক্যাল ফাইন্ডিংস থাকবে প্রিভিয়াস সময় ডায়াবেটিক্সের মতো। আর জিটারম্যান সিনড্রোম আলিস্টার টিউবিউলেস সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারে যদি মিউটেশন হয়, লস অফ ফাংশন হয়, সেক্ষেত্রে ডেভেলপ করবে। প্রেজেন্টেশন হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক সেল মতো। বার্টারম্যান এবং জিটারম্যান সিনড্রোম আলাদা করে বলছে ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন দেখে। ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন বার্টারের ক্ষেত্রে বেশি থাকবে, জিটারম্যানের ক্ষেত্রে কম থাকবে। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আসে। এখন হচ্ছে হাইপোক্যালেমিয়া কেন ডেভেলপ করতে পারে। তাহলে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে যদি পটাশিয়াম ইনটেক কম হয়, রিডিস্ট্রিবিউশন হয়, অথবা পটাশিয়াম লস হয়। তাহলে রিডিস্ট্রিবিউশন ইনটেক আমাদের খুব একটা দরকার নাই, এগুলো পরীক্ষা আসে না। রিডিস্ট্রিবিউশন ইনটু সেলস, তাহলে পটাশিয়াম হচ্ছে মেইনলি ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। যদি পটাশিয়াম রিডিস্ট্রিবিউশন হয়ে ব্লাড থেকে সেলের মধ্যে বেশি বেশি ঢুকে যায়, সেলে যদি বেশি বেশি ঢুকে যায়, ইনফ্লাক্স বেশি বেশি হয়, তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম কমে যাবে, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। কোন কোন কন্ডিশন ডেভেলপ করতে পারে, অ্যালকালোসিস, ইনসুলিন ক্যাটেকোলামাইন বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট এন্ড হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। তাহলে এই কন্ডিশনগুলোতে কি হয়, পটাশিয়াম ব্লাড থেকে সেলের ভিতরে ঢুকে যায়, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে। মুখস্থ করা লাগবে এগুলা।
এরপর আমরা বলছিলাম যে পটাশিয়াম লস হইতে পারে, জিআইটি দিয়ে লস হইতে পারে অথবা ইউরিন দিয়ে লস হইতে পারে। তাহলে পটাশিয়াম সিক্রেশন করা বা ইউরিন দিয়ে লস করা এটা করতেছিল অ্যালডিস্টোন নামক একটা হরমোন। তাহলে কোনো কারণে যদি এই অ্যালডিস্টোন হরমোনের অ্যাক্টিভিটি বেড়ে যায় বা অ্যালডিস্টোন সিক্রেশন বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি পটাশিয়াম বেশি বেশি লস হবে। বুঝবো কিভাবে? ইউরিনারি পটাশিয়াম দেখে আমরা এটা বুঝতে পারবো। তাহলে এখানে ইউরিনারি পটাশিয়াম বেশি থাকবে। এক্সাম্পল কি কি আছে? মিনারেল রিসেপ্টর অ্যাক্টিভেশন যদি বেশি বেশি হয়, কন সিনড্রোম, কোশিং সিনড্রোম, গ্লুকোরেট এক্সেস, কার্বিনক্সিজন বা লিউকোরাইস এন্ড লিডল সিনড্রোম। তাহলে এগুলো আমরা এন্ডোক্রাইন অলরেডি ডিসকাস করছি, সো এখানে আমরা ডিটেলস আলোচনা করতে যাচ্ছি না। এই কন্ডিশনগুলোতে পেশেন্টের ব্লাড প্রেশার বেশি থাকবে, মানে হাইপারটেনশন থাকবে উইথ অ্যালকালোসিস। বার্টা জিটালম্যান একটু আগে পড়ে আসলাম, যেখানে হাইপোক্যালেমিয়া থাকে। ডিফারেন্স হচ্ছে বার্টা এবং জিটালম্যান সিনড্রোমে ব্লাড প্রেশার নর্মাল বা লো থাকবে। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশনের কজ, হাইপোক্যালেমিয়া উইথ নর্মাল অর লো বিপির কজ। আলাদা করে পড়তে হবে। এছাড়া ডায়াবেটিক্স যদি পাই পেশেন্ট, অথবা অ্যাকিউট টিউবাল নেক্রোসিস বা রেনাল অবস্ট্রাকশন যদি রিকভার হয়, যেখানে অ্যাকিউট ডায়াবেটিস হতে পারে, এই কন্ডিশনগুলোতে হাইপোক্যালেমিয়া থাকতে পারে। রেনাল টিউবুলাসিস টাইপ 1 এবং টাইপ 2 তে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। এই কন্ডিশনগুলোতে বিপি ইউজুয়ালি নরমাল থাকবে। অ্যাসিডোসিস আলাদা করে পড়া কিছু নাই, এটা হচ্ছে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস করে, সো এটার মধ্যে চলে যাবে। এরপর হচ্ছে জিআইটি লস। জিআইটি লসের ক্ষেত্রে যদি জিআইটি তে পটাশিয়াম বেশি লস হয়, তাহলে কিডনি কি করবে? বেশি বেশি পটাশিয়াম ধরে রাখার চেষ্টা করবে। সো সেক্ষেত্রে আমরা ইউরিনারি পটাশিয়ামটা পাবো লো। তাহলে ইউরিনারি পটাশিয়াম লো মানে হচ্ছে জিআইটি লস, ইউরিনারি পটাশিয়াম বেশি মানে রেনাল লস। আপার জিআইটি লস হতে পারে, লোয়ার জিআইটি লস হতে পারে। আপার জিআইটি লসের মধ্যে আছে ভমিটিং এন্ড নেজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন। এই ক্ষেত্রে যেহেতু আপার জিআইটিতে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সো পটাশিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডও লস হবে, ফলে পেশেন্টের আমরা মেটাবলিক অ্যালকালোসিস পাবো। অপরদিকে লোয়ার জিআইটি লস হলে সেক্ষেত্রে বাইকার্বনেটটা বেশি বেশি লস হয়, ব্লাডে বাইকার্বনেট কমে যাবে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে। লোয়ার জিআইটি লসের মধ্যে ডায়রিয়া, লেক্সিটিভ অ্যাবিউস, গ্যাস এডিনোমা, বাওয়েল অবস্ট্রাকশন বা ফিস্টুলা, এফআই বাদ পড়ে গেছে, আসছে ইউরেট্রোসিগমোইডোস্টমি। তাহলে এই কন্ডিশনগুলোতে পেশেন্টের হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে। তাহলে এই বক্সটাকে আমাদের কয়েকটা জিনিস পড়া লাগবে। একটা হচ্ছে হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন, হাইপোক্যালেমিয়া উইথ নর্মাল অর লো বিপি, হাইপোক্যালেমিয়া উইথ অ্যালকালোসিস, হাইপোক্যালেমিয়া উইথ অ্যাসিডোসিস। এই প্রত্যেকটা কজ আলাদা আলাদা করে পরীক্ষা আসে। সহজে মনে রাখতে পারেন হাইপোক্যালেমিয়া সবসময় অ্যালকালোসিসের সাথে অ্যাসিড থাকে। কমন যে কজগুলো সেগুলো সবই হচ্ছে হাইপোক্যালেমিয়া উইথ অ্যালকালোসিস করে। এক্সেপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আর একটা হচ্ছে লোয়ার জিআইটি লস। এই দুটো কন্ডিশনে আমরা হচ্ছে হাইপোক্যালেমিয়ার সাথে মেটাবলিক অ্যাসিডোসিস পাই। বাকি সব কন্ডিশনগুলোতে হাইপোক্যালেমিয়ার সাথে অ্যালকালোসিস থাকবে। তাহলে আলাদা করে পড়া লাগবে। এবার আসি প্রেজেন্টেশন। তাহলে হাইপোক্যালেমিয়া যদি মাইল্ড থাকে ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, যদি একটু মডারেট বা সিভিয়ার হয় সেক্ষেত্রে মাসকুলার উইকনেস এবং কার্ডিয়াক অ্যারিথমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম আমাদের রিলেশন হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টের সাথে। হাইপোনেট্রিয়া হলে পেশেন্ট নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনে প্রেজেন্ট করে। আর পটাশিয়াম রিলেটেড হচ্ছে মাসেল অ্যাক্টিভিটির সাথে। তাহলে স্কেলেটাল মাসেল হতে পারে, স্মুথ মাসেল হতে পারে, কার্ডিয়াক মাসেল হতে পারে। স্কেলেটাল মাসেল হলে হচ্ছে পেশেন্টের মাসেল উইকনেস বা লিম্ব উইকনেস থাকবে। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে অ্যারিথমিয়া ডেভেলপ করবে। আর যদি স্মুথ মাসেল মানে জিআইটি মাসেল ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করতে পারে। কোনো পেশেন্ট যদি ক্রনিক হাইপোক্যালেমিয়া থাকে তাহলে সেক্ষেত্রে রেনাল টিউবুলগুলো ড্যামেজ হয়। রেনাল টিউবুলগুলো ড্যামেজ হলে এডিএস ঠিক মতো কাজ করতে পারে না, পেশেন্টের নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করতে পারে, পলিউরিয়া পলিডিপসিয়া ডেভেলপ করতে পারে। তাহলে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে পারসিস্টেন্ট হাইপোক্যালেমিয়া। ইনভেস্টিগেশন, আমরা সোডিয়াম হাইপোনাট্রিক ভ্যালুয়েশন সময় বলছিলাম যে আমাদের দরকার হচ্ছে সেরাম অ্যান্ড ইউরিনারি ইলেক্ট্রোলাইটস অ্যান্ড অসমোলারিটি। হাইপোক্যালেমিক ভ্যালুয়েশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইউরিনারি পটাশিয়াম আর একটা হচ্ছে এবিজি। কারণ এই কজগুলো যদি আমরা দেখি তাহলে কজগুলো রিলেটেড হচ্ছে ইউরিনারি পটাশিয়াম কম না বেশি এটা দেখে আমরা আলাদা করতে পারি, আর অ্যাসিডোসিস না ক্যালকালোসিস এটা দেখে আমরা কজগুলো আলাদা করতে পারি। তাহলে ইউরিনারি পটাশিয়াম এবং এবিজি এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন কেস অফ হাইপোক্যালেমিক ইভ্যালুয়েশন। এরপরে আমরা কি দেখতে পাই? যদি কনফিউশন থাকে প্লাজমা রেনিন লেভেল চেক করতে পারি।
যদি ইউরিনারি পটাশিয়াম বেশি থাকে তাহলে এটা ইন্ডিকেট করে রিনাল লস হইতেছে, যদি ইউরিনারি পটাশিয়াম লো থাকে তাহলে ইন্ডিকেট করে জিএইটি লস হইতেছে। আর এবিসি দেখে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস এবং অ্যালকালিসিস উপর ডিপেন্ড করে আদার্স কজগুলো ইভ্যালুয়েট করতে পারি। এগুলো করে যদি কিছু না পাওয়া যায় আমরা প্লাজমা রিনিন দেখে সেক্ষেত্রে আমরা আলাদা করতে পারি কিভাবে অ্যাডিস্টোন বাড়তেছে বা অন্য কোনো কারণে হাইপোক্যালেমিয়া হচ্ছে কিনা। এর বাইরে আমরা ইউরিনারি ক্লোরাইড দেখতে পারি, এ পর্যন্ত তার দরকার নেই, এই উপরেগুলো জানলেই হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া কারেকশনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা লাগবে যেন পার আওয়ারে মোর দ্যান 10 মিলিমোল এর বেশি কারেকশন না হয়। তাহলে হাইপোনেট্রিনের ক্ষেত্রে আমরা বলছিলাম 10 মিলিমোল পার ডে, আর এখানে হচ্ছে 10 মিলিমোল পার আওয়ার। যদি কোনো পেশেন্টের হাইপোক্যালেমিয়া সাবলিমেশন দেওয়ার পর কারেক্ট নয় সেক্ষেত্রে আমাদের ম্যাগনেসিয়ামটা চেক করা লাগবে। যদি পেশেন্টের হাইপো ম্যাগনেসিয়ামিয়া থাকে সেক্ষেত্রে রিফ্র্যাক্টরি হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে, মানে ম্যাগনেসিয়াম কারেকশন না করা পর্যন্ত পটাশিয়াম কারেকশন হয় না। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোনো একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়া আছে, সাবলিমেশন দেওয়ার পর কারেকশন হচ্ছে না, নেক্সট স্টেপ কি? তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ম্যাগনেসিয়াম লেভেল চেক করা। এরপর হাইপারক্যালেমিয়া কখন বলবো? যদি পটাশিয়াম মধ্যে 5 মিলিমোল পার লিটারের বেশি হয়। প্রেজেন্টেশন হচ্ছে এখানেও পেশেন্ট ইউজুয়ালি মাসল উইকনেস এবং কার্ডিয়াক অ্যারেস্ট প্রেজেন্ট করতে পারে, মানে কার্ডিও এবং মাসকুলার দুটো প্রেজেন্টেশন বেশি হয়। আর যদি মাইল্ড হাইপোক্যালেমিয়া হয়, মাইল্ড টু মডারেট মানে লেস দ্যান 6.5, ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে। হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আর্লিয়েস্ট সেন্স হচ্ছে পিকিং অফ টিওএফ, যেটা আমরা একদম প্রথমে পড়ে আসছিলাম, এবং সবচেয়ে খারাপ হচ্ছে যদি দেখি আমরা কিউআরএস ওয়াইডিং হইতেছে। কিউআরএস ওয়াইডিং হলে এটি ইন্ডিকেট করে যে পেশেন্টের যে কোনো কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। হাইপোক্যালেমিয়া কজ ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে পারে সিউডো হাইপোক্যালেমিয়া, যদি পেশেন্টের হিমোলাইসিস বা থ্রম্বোসাইটোসিস বা লিউকোসাইটোসিস থাকে সেক্ষেত্রে পটাশিয়াম বেশি থাকতে পারে। আর ট্রু হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোক্যালেমিয়া ঠিক বিপরীত, মানে এক্ষেত্রে পটাশিয়াম ইনটেক বেশি, সেলুলার ডিস্ট্রিবিউশন মানে ইফ্লাক্স অফ পটাশিয়াম ফ্রম সেল, মানে সেল থেকে যদি ব্লাডে চলে আসে। আর থার্ড হচ্ছে রিডিউসড ইউরিনারি এক্সক্রিশন, তাহলে পটাশিয়াম এক্সক্রিশন করা হচ্ছে আমাদের মেইনলি কিডনি, যদি কিডনি কোনোখানি এক্সক্রিশন না করতে পারে তাহলে হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। রিডিস্ট্রিবিউশন অফ সেল হচ্ছে হাইপোক্যালেমিয়া ঠিক বিপরীত, কারণ ওখানে ছিল অ্যালকালোসিস, এখানে আছে অ্যাসিডোসিস। ইনসুলিন সেলের মধ্যে পটাশিয়াম ঢোকাইতে হেল্প করে, যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় বা হাইপোক্যালেসিমিয়া সিভিয়ার হাইপোক্যালেসিমিয়া থাকে সেক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হতে পারে। বিটা ব্লকার, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস, এই কন্ডিশনগুলোতে হাইপোক্যালেমিয়া থাকতে পারে। এই হচ্ছে পটাশিয়াম যেহেতু ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন, তাহলে যেসব কন্ডিশনে বেশি বেশি সেল লাইসিস হয় যেমন র্যাবডোমায়োলাইসিস, সিভিয়ার হিমোলাইসিস, টিউমোলাইসিস সিনড্রোম, এই কন্ডিশনগুলোতে এক্সেসিভ সেল লাইসিসের কারণে পটাশিয়ামগুলো সেল থেকে ব্লাডে চলে আসে, হাইপারক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। রিডিউসড ইউরিনারি এক্সক্রিশন হতে পারে পেশেন্ট যদি একাই বা সিকেডি থাকে, মানে রিনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়। যদি কোনো কারণে অ্যালডোস্টেরনের ডেফিসিয়েন্সি বা ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়, তাহলে অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে পটাশিয়াম সিক্রেশন করা বা ব্লাডে পটাশিয়াম কমানো। তাহলে অ্যালডোস্টেরন ঝামেলা হলে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে। কি কিভাবে ঝামেলা হইতে পারে? একটা হইতে পারে গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন কম সিক্রেশন হইতেছে বা প্রোডাকশন কম হইতেছে, যেমন কনজেন্টাল অ্যাড্রেনাল হাইপোপ্লেসিয়া, অ্যাডিসন ডিজিজ বা আইসোলেটেড অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি। এরপরে হইতে পারে কি আমরা একটা বলছিলাম রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, যেটা অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ায়। কোনো কারণে যদি সিস্টেম এফেক্টেড হয়, যেমন এসিনিউটা বেআরবি ড্রাগ ইউজ করার কারণে অ্যালডোস্টেরন লেভেল কমে যেতে পারে। মিনারেল রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা ব্লকার, যেমন ক্যালসিয়াম ইনহিবিটর, স্পন্ডলাইকোনিপ্লেন, তারপর অ্যালডোস্টেরন প্রোডাকশন কমাইতে পারে হেপারিন। তারপর হচ্ছে টাইপ 4 ইরিটেবল অ্যাসিডোসিস, যেখানে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি বা রেজিস্ট্যান্স থাকে। তারপর যদি কোনোখানে রেনিন প্রোডাকশন কমে যায়, যেমন এনএসআইডি বিটা ব্লকার, এরা কি করে রেনিন প্রোডাকশন কমায় দেয়, তাহলে সেক্ষেত্রেও অ্যালডোস্টেরন কমে যেতে পারে, হাইপারক্যালেমিয়া ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে অ্যামাইলোরাইড, আমরা একদম ফার্স্ট ফিজিওলজি পড়াশোনা বলছিলাম, যখন এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় পটাশিয়াম সিক্রেশন হয়। মানে কেউ কোনো ড্রাগ যদি সোডিয়াম চ্যানেল ব্লক করে দেয় তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, পটাশিয়াম সিক্রেশন হবে না। এর এক্সাম্পল হচ্ছে অ্যামাইলোরাইড। তাহলে এখান থেকে আমাদের ইম্পর্টেন্স হচ্ছে কোন কোন ড্রাগ হাইপারক্যালেমিয়া করে, এটা আলাদা করে পরীক্ষা আসে। ড্রাগস কজিং হাইপারক্যালেমিয়া কেন ইম্পর্টেন্ট, আমরা যখন হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট পড়বো তখন হচ্ছে এই ড্রাগগুলো বন্ধ করতে হবে। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের পটাশিয়াম লেভেল এবং কোনো ইসিজি চেঞ্জ আছে কিনা, কোনো নিউরোমাসকুলার ম্যানিফেস্টেশন আছে কিনা। যদি পটাশিয়াম 6.5 কম থাকে, নিউরোমাসকুলার কোনো সিমটমস আইসি চেঞ্জ না থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট পটাশিয়াম ইনটেক কমাবো, যদি কোনো রিস্পেক্টর থাকে সেগুলো কারেকশন করবো। যদি কোনো পেশেন্টে অ্যাকিউট সিভিয়ার হাইপোক্যালেমিয়া থাকে, মানে মোর দ্যান 6.5 মিলিমোল পার লিটার বেশি থাকে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হবে হচ্ছে 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকানেট দেওয়া। ম্যানেজমেন্টে আলাদা করে বক্স করা আছে, খুবই ইম্পর্টেন্ট।
ম্যানেজমেন্টটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন টু স্টেবিলাইজ সেল মেমব্রেন পোটেনশিয়াল। হাইপোক্যালেমিয়া কি করতে পারে? কার্ডিয়াক অ্যারিথমিয়া করতে পারে। সো এটা প্রিভেন্ট করার জন্য আমরা ফার্স্ট হচ্ছে সেল মেমব্রেন পোটেনশিয়াল স্টেবিলাইজ করতে হবে বাই আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট 10 ml 10% সলিউশন। এটা পটাশিয়াম কমাবে না, জাস্ট ইফেক্টটা অ্যাডভার্স ইফেক্টটা রিডিউস করবে। পটাশিয়াম আমরা 2 ভাবে কমাতে পারি। একটা হচ্ছে সেলের মধ্যে শিফট করতে পারি, বাট এটা হচ্ছে বডি পটাশিয়াম কমাবে না, জাস্ট ব্লাড থেকে সেলের মধ্যে শিফট করবে। কিভাবে কমাতে পারি? ইনহেল বিটা 2 অ্যাগনিস্ট বা সালবুটামল, আইভি গ্লুকোজ উইথ ইনসুলিন অ্যান্ড আইভি সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এটা কি করবে? বডি থেকে কিন্তু পটাশিয়াম কমাবে না, জাস্ট পটাশিয়ামটাকে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ইন্টারসেলুলারলি নিয়ে যাবে। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বডি থেকে পটাশিয়াম কমানোর জন্য আমরা কি কি মেজার নিতে পারি, তাহলে সেক্ষেত্রে অপশন আছে ডায়ুরেটিক্স, তারপর হচ্ছে যে পটাশিয়াম বাইন্ডার্স, একটা হচ্ছে ডায়ালাইসিস। তাহলে পরীক্ষা প্রশ্ন 3 ভাবে আসতে পারে। একটা হচ্ছে পেশেন্টের সিভিয়ার হাইপোক্যালেমিয়া আছে, ইমিডিয়েট স্টেপ বা ফার্স্ট স্টেপ কি? অ্যান্সার হচ্ছে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট। যদি বলে পটাশিয়াম শিফট করার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি বা কি কি অপশন আছে, তাহলে বিটা 2 অ্যাগনিস্ট, আইভি গ্লুকোজ উইথ ইনসুলিন অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট। আর যদি বলে যে বডি পটাশিয়াম কমানোর জন্য আমাদের কি কি অপশন আছে, তাহলে ফুরেসামাইড, পটাশিয়াম বাইন্ডার্স, আর একটা হচ্ছে ডায়ালাইসিস। তাহলে পরীক্ষার প্রশ্নে কি চাইছে এটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের মোটামুটি ডিসকাশন শেষ আজকের। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে বলতে পারেন, আমরা ওই পার্টটা রিপিট করবো, আর না হলে আমাদের ডিসকাশন আজকে এ পর্যন্তই। তাহলে বায়োকেমিস্ট্রি এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসতে পারে, অথবা আমরা যদি এন্ডোক্রাইনোলজি পড়ি, নেফ্রোলজি পড়ি, ওই চ্যাপ্টারগুলো দেখবো যে আমাদের এইগুলোর সাথে রিলেটেড। ওকে, তাহলে যেহেতু কোনো প্রশ্ন নাই, তাহলে আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।